আমরা সবাই সবার দিকে আঙুল তুলি, কিন্তু অন্যের দিকে আঙুল তুললে যে নিজের দিকে ৩টে আঙুল থাকে সেটা ভুলে যাই। তোমার মনটা যেখানে ইনজুরি, তুমি যদি ইনজুরি নিয়ে ভাবো তাহলে ইনজুরি রিকভার হবে না, বিকজ ইনজুরিটা হয়ে গেছে। যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো, তুমি গতকাল কি কি ভুল করেছো, যে ভুলটা আর জীবনেও করবে না সেটাকে সিলেক্ট করো। রিজেকশন ইজ অল অ্যাবাউট হায়ার পারপাস অফ রিডাইরেকশন। ইউ আর নট রিজেক্টেড, ইউ আর রিডাইরেক্টেড ফর হায়ার পারপাস। আমরা প্রত্যেক দিন যদি নিজেকে একটু 1% করে ছোট 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 ছোটভাবে কারেক্ট করি না, তাহলে আমার মনে হয় অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ যেখান থেকে বসে আজকে আপনারা আমাদের পডকাস্ট অনুষ্ঠান শুনছেন অথবা দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার সামনে বসা যে মানুষটা আজকে বসে আছে, আমি পার্সোনালি ওনার অনেক ভক্ত। আমি ওনাকে অনেক পছন্দ করি। ভারতবর্ষের অর্থাৎ কলকাতা থেকে উনি এসেছেন আজকে এই পডকাস্টে অংশ নিতে। মৃণাল চক্রবর্তী, যাকে মেন্টাল টাফনেস ট্রেইনার বলা হয়, এবং একাধারে উনি এনএলপি ট্রেইনার, পাশাপাশি আরও অনেক মানুষকে উজ্জীবিত করা এবং সেই মানুষের যেই দেখেন বর্তমানে যেভাবে নিরাশা, হতাশা গ্রাস করছে মানুষকে, ওই মানুষগুলোকে উজ্জীবিত করা, তাদেরকে সঠিক রাস্তা দেখানো এই মানুষটা করছে দীর্ঘদিন ধরে। তো আজকে আমরা মৃণাল ভাইয়ের সামনে বসেছি। আজকে চমৎকার এপিসোড হবে আজকে। আজকের পডকাস্ট থেকে আপনারা অনেক ভালো কিছু পাবেন। তো মৃণাল দা, কেমন আছেন আপনি? নমস্কার। প্রথমেই সবাইকে আমার তরফ থেকে নমস্কার। আমি খুব ভালো আছি। আপনাদের ভালোবাসায় আমি খুব আপ্লুত হয়ে গেছি। যেটুকু সময় আমি আপনাদের সাথে রয়েছি, এত ভালোবাসা, মানে সেই ইংলিশে একটা কথা আছে, আনকন্ডিশনাল লাভ। আমি সত্যি খুব খুশি। সত্যি খুব খুশি শুধু এই জন্য যে, এই যে আপনার সামনে আসা, এটা হয়তো আমি আগেও জানতাম না। আজ থেকে ৬ ঘন্টা আগেও হয়তো আপনার কাছেও ক্ল্যারিটি ছিল না, আমার কাছেও ক্ল্যারিটি ছিল না। কিন্তু কোথাও সব যেন কানেকশন হয়ে থাকে আগে থেকে। ঠিক সেই সুবাদেই হয়তো ঠিক আপনার সামনে আসার সুযোগ, এবং প্রচুর বাঙালি যারা বাংলায় কথা বলে, বাংলায় ভাবে, বাংলায় স্বপ্ন দেখে এবং বাংলায় স্বপ্নকে হাতের মুঠোয় নেয়, তাদের বুকের মধ্যে আমি থাকার জন্যই হয়তো আপনার সামনে আজকে আমি। থ্যাংক ইউ। একদম দারুণ, দারুণ, দারুণ। মৃণাল দা, আপনি আমার সামনে বসে আছেন। আমার মানে হার্টবিট একটু করে কাঁপছে। আর বিশ্বাস করতে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে যে এটা কি স্বপ্ন না কল্পনা হচ্ছে, যে কলকাতা থেকে মৃণাল দা বাংলাদেশে এসেছে, এটা আমি জানতাম না। বাট হঠাৎ করেই একটা মাধ্যম থেকে আমি যখন জানতে পারলাম যে মৃণাল দা বাংলাদেশে আছে, তখন আমি বললাম যে ইটস নট এ ব্যাড আইডিয়া যে আজকে আমরা মৃণাল দার সাথে পডকাস্টটা করব। সো ধন্যবাদ। আমি বিশ্বাস করি বাংলা ভাষাভাষী কলকাতা, ঢাকা, বাংলাদেশ, আমরা যত মানুষ আছে আজকের পডকাস্ট থেকে উপকৃত হবে। তো এই যে জার্নি, আপনার লাইফের একটা জার্নি, আজকে আমরা এটা আনটোল্ড স্টোরি, আমরা অনেক না বলা গল্পগুলো শুনবো। আপনার শুরুটা আমরা নিয়ে জানতে চাই যে মৃণাল দা, কখন থেকে আসলে আপনি কখন ভেবেছিলেন যে মেন্টাল টাফনেস ট্রেইনার হবেন অথবা আ স্পিরিচুয়াল ট্রেইনার হবেন? এটা কখন থেকে এসেছে? যদি এভাবে আমরা জীবনটাকে দেখি বা পৃথিবীর ইতিহাস খুঁজে দেখি, বহু অ্যাক্সিডেন্টের পর কিছু মিরাকেল হয়। সো আমার লাইফেও এটা একটা অ্যাক্সিডেন্ট। মানে আমার ছোটবেলা থেকে, আমার বাবা ফরিদপুর থেকে, আমার মা ফরিদপুর থেকে, আমার বাবা রাজবাড়ী কলেজে পড়াশোনা করতেন। আচ্ছা। তখনকার দিনের ইউনিভার্সিটি ব্লুজ, মানে ফুটবল খেলতেন ঢাকা ওয়ান্ডার্সে, টেবিল টেনিস খেলতেন, সাঁতার কাটতেন, হকি খেলতেন, এবং একটা সময় বাবা সারা বাংলাদেশ দাপিয়ে বেরিয়েছে। এবার বাংলাদেশ থেকে বাবা যখন প্রথম, মানে আমার জন্ম যখন পৃথিবীতে আসা, বাবা প্রথম দিন আমার জ্ঞান যখন হয় আমাকে বলেছিল যে, "দেখো, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান। মনে রাখবে, তোমার একটা হাতে যদি পড়াশোনা থাকে, আরেকটা হাতে যেন খেলাধুলা থাকে। বিকজ শরীরকে তুমি যদি ঠিক রাখো, তুমি যাই করতে থাকো না কেন, তুমি দেখবে এগিয়ে যাবে। কিন্তু শরীরের যত্ন যদি না দাও, অনেক বুদ্ধিমান ছেলেও কিন্তু হারিয়ে যায়। সো দুটো চোখ মানে একটা ফিজিক্যাল, আরেকটা মেন্টাল। এটাকে তুমি প্যারালালি মনে রেখো।" তো ছোটবেলা থেকে আমি ফুটবল খেলতাম বাবার ইন্সপিরেশনে। ফুটবল খেলতে স্কুলে একবার হকি শুরু হয়। সো এই ১ম হকি স্টিক যখন আমার হাতে আসে, মানে আমার জীবনের একটা ফার্স্ট টার্নিং পয়েন্ট। আজকে হুম। সেটা রিয়ালাইজ করি। যিনি কোচ ছিলেন তিনি এসে বললেন যে, "দেখো, তোমরা ৭০ টা ছেলে হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছো। এর মধ্যে ২ থেকে ৩ জন কিন্তু দেশ-দশ এই হকি স্টিকের জন্য পৃথিবী ঘুরে বেড়াতে পারো। দেশ-দশের নাম তুমি উজ্জ্বল করতে পারো।" আমি জানি না বাকি ৭০ জনের মনের মধ্যে কি স্পার্ক হয়েছিল। বাট ওই মোমেন্টে খালি মনে হচ্ছিল যেন ওই দুজনের মধ্যে হয়তো আমার নাম আছে। এবং প্রত্যেকদিন আমি কোচকে বলতাম, "আমার কি প্র্যাকটিস ঠিক হচ্ছে? আমার কি প্র্যাকটিস ঠিক হচ্ছে?" কোচ খালি বলত যে, "তোমার মেইন কম্পিটিটর কিন্তু এই ৭০ জন নয়।
তোমার মেইন কম্পিটিটর ডিস্ট্রিক্টে কত প্লেয়ার নয়, মেইন কম্পিটিটর তোমার স্টেটে কতগুলো প্লেয়ার আছে সেটা নয়, দেশে কতগুলো প্লেয়ার আছে নয়, তোমার মেইন কম্পিটিটর তোমার অতীত। তোমার অতীতকে তুমি যদি রোজ হারাতে পারো, তাহলেই তুমি কিন্তু তোমাকে ঘুরে তাকাতে হবে না। তখন দেখবে সামনের রাস্তা আগে থেকেই যেন কেউ তৈরি করে রেখেছে। এই কথাটা বুঝতে একটু সময় লেগেছিল। অতীতকে হারানো মানে উনি বলছেন যে, "যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো, তুমি গতকাল কি ভুল করেছো? যে ভুলটা আর জীবনেও করবে না সেটা আগে সিলেক্ট করো এবং সেই ভুলগুলোকে যদি মিনিমাইজ করতে পারো only 1% করে। আর যে জিনিসগুলো কোচ বলছে ভালো বা তোমার মধ্যে আছে তুমি এখনো জানো না যেটাকে ইংলিশে বলা হয় আনট্যাপড পোটেনশিয়াল, সেইটার উপর বিশ্বাস রাখো। 1% করে সেটা বাড়াও আর 1% করে তোমার নেগেটিভিটিটাকে রিডিউস করো। এই কনসেপ্টটা যখন আমি সিরিয়াসলি যখন এপ্লাই করা আরম্ভ করলাম, আমি দেখলাম একটা মিরাকেলের মতন হলো। সবাই প্র্যাকটিস করছে। কিন্তু আমি প্র্যাকটিস করার পরেও বাড়িতে গিয়ে ভাবছি, আরেকটু কি হকি স্টিক নিয়ে একটু ড্রিবল করা যায়? আরেকটুকু বলটাকে নিয়ে একটু কন্ট্রোল করা যায়? এই করতে, করতে আমার হকির প্রতি একটা ভালোবাসা জন্মালো। মানে আমি বয়সে তখন ধরুন 8-9 এ পড়া ছেলে। মানে 14, 15, 16। তো ওই সময় যদি আজকের জেনারেশনকে দেখি, তাদের হাতে মোবাইলটা যেরকম থাকতে হবে, Instagramটাও থাকতে হয়। রাইট, রাইট। আবার Instagram এর মেসেঞ্জারে একটু কথাও বলতে মানে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ওগুলো। হ্যাঁ, স্কিন। তারপরে বাকিগুলো হ্যাঁ, থাকবে কিনা। কিন্তু আমার ওই সময় আমার কোচ বলেছিল যদি ভালোবাসতে হয়, প্রেম করতে হয়, তাহলে হকি স্টিককে প্রেম করো। বিকজ হকি স্টিক তোমার সাথে বিট্রে করবে না। মেয়ে কিন্তু বিট্রে করতে পারে। ছেলে মেয়ের সাথে রিলেশনশিপে বিট্রে হতে পারে। কিন্তু তোমার হকি স্টিক তোমায় বিট্রে করবে হকি না। ঠকাবে না। হকি ঠকাবে না। তো সেই কথাগুলো না আমার ভেতরে সেই ট্রিগার পয়েন্টের মতন ঢুকে গেছিল। অ্যান্ড তারপরে সত্যিই আমি চান্স পাই। মানে আমাদের যে ডিস্ট্রিক্ট টিমে সেখানে ডিস্ট্রিক্ট ভালো খেললাম। তারপরে রাজ্যের হয়ে খেললাম। তারপরে আমি জানতে পারলাম যে আমি একটা টিমে সিলেক্ট হয়েছি। থাকা খাওয়া পুরো গভর্নমেন্টের খরচা। সেটা যখন চলছিল তখন আমি চাকরিও পেয়ে গেলাম। তো আমার জীবনের যে স্বপ্ন ছিল মানে ১৯ বছর বয়সেই চাকরি। খেলার কোটাতে। খেলার কোটায়, স্পোর্টস কোটায় এবং খুব খুশি হয়ে চাকরি করছি। বাবা বলল, "দেখ বি হ্যাপি বা ডোন্ট বি স্যাটিসফাইড।" এই যে কথাটা ওয়াও, ট্রিগার ওয়াও, ওয়ার্ড ওয়াও! যে হ্যাপি থাকো বাট স্যাটিসফাইড হয়ে যাও না। তাহলে কিন্তু তোমার আর সেই ৮০ যাই মাইনে পাই ডিম পাউরুটি কলার মানে মধ্যে দাদা আটকে এই যাবে। এই কথাটার মধ্যে যে মানে কত বড় স্ট্রং একটা কথা যে রাইট। বি হ্যাপি ডোন্ট বি স্যাটিসফাইড। স্যাটিসফাইড। খুশি থাকো। কিন্তু ওই যে হয়ে গেছে মানে আহ এইটা যেন না এটা হয়। হওয়া যাবে না। তো বাবার ওই কথা শুনে না আমি আরো সিরিয়াস হলাম। তারপরে দেখলাম আমি যে ধরনের লিবার্টি বা যে ধরনের স্পেস চাইছি দেশের হয়ে খেলার জন্য সেটা আমি পাচ্ছিলাম না। তখন ওই চাকরি ছেড়ে দেওয়ার পর আরেকটা চাকরি পেলাম। সেই চাকরি করার সময় আমার ড্রিমটা না আমি ভিজুয়ালাইজ করতে পারছিলাম। মানে আমি যেন ফিল করতে পারছি। যেরকম নাক দিয়ে মা রান্না করলে হুম, গন্ধ ফিল করা যায়। হুম। ভালো মিষ্টির দোকান দিয়ে গেলে রসগোল্লা গরম করলে যেটা আভা এটা পাওয়া যায়, হ্যাঁ, পাওয়া সেই যায়। আভা পেলে বোঝা যায় যে গরম রসগোল্লা হচ্ছে। ঐরকম না আমি ফিল পাচ্ছি যে আমি খুব শিগগিরই হয়তো ইন্ডিয়া খেলবো। মানে দেশের হয়ে আরকি। ঘটনাটা এরকম ঘটলো ওই যে বললাম অ্যাক্সিডেন্ট মিরাকেল হলো। তখন আমার কাছে অ্যাক্সিডেন্ট ডিজাস্টার হয়েছিল। সো আমার লিগামেন্ট ছিঁড়ে গেল। ও! সো যে মোমেন্টে ছিল আমার বাবারও লিগামেন্ট ইনজুরি ছিল। সো বাবা বলল যে, "কোনো অসুবিধা নেই দেখবি সামনে কিছু আছে।" তো তখন তো রাগ হচ্ছে এইসব কথার হুম, কোনো হুম, মানে ঢুকছে না। হুম, যে এত বড় একটা হুম। স্বপ্ন হাত দিয়ে ধরতে যাবো। মানে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমি আর পারতেছি না। তুমি আর বলতেছো তুমি হবে। বলছো যে হবে। আর ঠিক সেই সময় আমার সেই হকির গুরু আসলেন এবং গুরু এসে বললেন যে, "দেখো মৃণাল তোমার মন খুব ভারাক্রান্ত। কিন্তু আমি তোমাকে একটা ডায়েরি দিলাম। আর ডায়েরিতে ৩ টে প্রশ্ন লেখা আছে। আমি কালকে আবার আসবো। এই ৩ টে প্রশ্ন নিয়ে ভাবো। তোমার মনটা যেখানে ইনজুরি, তুমি যদি ইনজুরি নিয়ে ভাবো, তাহলে ইনজুরি রিকভার হবে না। বিকজ ইনজুরিটা হয়ে গেছে। ইটস আ পাস্ট। সো তুমি তোমার অতীত বদলাতে পারবে না। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে অতীতের ভুল থেকে শিখে ভবিষ্যতের ভালোটাকে যদি তুমি কানেক্ট করতে পারো, সেটা তোমাকে অনেক কিছু দেবে।" বলে ডায়েরিটা আমি খুলেই ১ম প্রশ্নতেই না বলতে পারেন কিছুটা ক্লিন বোল্ড। ক্রিকেটে আমরা বলি না হুম, ক্লিন বোল্ড। ১ম প্রশ্নটাই লেখা আছে, "তুমি কি জানো, তুমি কি জানো না?" আমি বললাম, "এ আবার কি কথা?" হুম, তখনকার দিনে ফোন ছিল না। হুম। তারপরের দিন গুগল যথারীতি ছিল না। না ১ম প্রশ্নতেই আমি আটকে গেলাম। আর ২য় প্রশ্ন দেখার ইচ্ছা হলো না। উনি ঘরে ঢুকে হাসতে, হাসতে বললেন, "আমি জানি তোর কি অবস্থা।" মুখ চোখ দেখে গুরু হুম, মানুষ তো বুঝবেই। আমি বললাম যে, "না সত্যি আমি মানে বুঝতে পারছি না।" বলল, "আবার ভাব। তুমি কি জানো, তুমি কি জানো না?" আমি অনেক ভেবে দেখলাম সহজ উত্তর হচ্ছে, "না বলে দিই আমি জানি না তাহলেই বেটার।" তো আমি বললাম, "না আমি জানি না, আমি কি জানি না।" তখন উনি হাসতে, হাসতে বললেন, "আমি জানি তুমি কি জানো না।" So I become very curious যে আপনি কি করে জানলেন? আমি কি জানি না? বিকজ আপনি তো আমাকে খালি মাঠে দেখেন। বাকি যে ১৮ ঘন্টা ১৯ ঘন্টা আমি কি করি আপনি তো জানেন না। বিকজ হুম। এখনকার দিনের মতন তখন তো সিসিটিভি, মোবাইল ফোনে ট্র্যাক করা এসব তো কিছু ছিল না। উনি বললেন, "তুমি কি জানতে চাইবে তুমি কি জানো না?" আমি বললাম, "ইয়েস অফ কোর্স।" তখন উনি হেসে আমার কাঁধে হাত দিয়ে বললেন,
যেটা আজকের দিনে জানি যে এনএলপির অ্যাঙ্কারিং বলে, ফিজিক্যাল অ্যাঙ্কারিং মানে হুম, পিঠে হাত দিয়ে কোচেরা এইভাবে প্রেস করে না? হুম, দ্যাট ইজ কল্ড অ্যাঙ্কারিং। তখন আমি ওটা জানলাম, পরে জেনেছি। তো উনি বললেন যে, "দেখো তুমি যেটা জানো সেটা একটা জলের বিন্দু। আর যেটা তুমি জানো না সেটা হচ্ছে অসীম সমুদ্র। এবার তোমাকে ডিসাইড করতে হবে যেটা তুমি জানো ওই কুয়োর ব্যাঙের মতন, যেটা জানি তার মধ্যেই আমি হিরো, এটা হতে চাও? না যেটা জানি না তার মধ্যে জানার ইচ্ছাটা প্রকাশ করবে, যেটা ইংলিশে বলা হয়, 'I want to explore myself'।" তো আমি ইমিডিয়েট বলেছিলাম, "আমি এক্সপ্লোর করতে চাই।" তখন উনি বললেন, "যেকোনো যুদ্ধের একটা মিশন থাকে, স্লোগান থাকে। সারা পৃথিবীতে ২ ধরনের আওয়াজ হয়। একটা আওয়াজকে বলা হয় ভয়েস, একটা আওয়াজকে বলা হয় নয়েজ। নয়েজ মানুষ মনে রাখে না, ভয়েসকে মানুষ মনে রাখে। ওয়াও! ওয়াও! প্রত্যেকটা দেশ দারুণ কথা। স্বাধীন হয়েছে একটা ভয়েসে। যে আমাদের স্বাধীনতা হুম, চাই, উই ওয়ান্ট ফ্রিডম। এরকম প্রত্যেকটা দেশের একটা মিশন ভয়েস থাকে, ছিল, একটা মিশন। ভয়েস থাকে। যে ভয়েসটা কানের মধ্যে, মনের মধ্যে কম্পন তৈরি করে। যে ভয়েসের জন্য রাতে মানুষ ঘুমাতে পারে না। তো রাইট। উনি সেইরকম আমার কানে, কানে একটা ভয়েস দিলেন যে, "এই ভয়েস তোমাকে এমন করে দেবে, তুমি রাতে ঘুমাতে পারবে না।" আমি বললাম, "মানে?" উনি মানে শ্লোকের মতন করে সুন্দর করে বললেন, "যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়।" আমি বললাম, "এ আবার কি কথা?" বলল, "ভালো করে বোঝো।" আমি কথাটা কি বললাম? যে বোঝে, মানে বোঝে মানে কি বুঝবে তার উপর ডিপেন্ড করবে তুমি কি সে খুঁজবে। খুঁজবে। তাহলে বোঝা আর খোঁজা দুটো যদি তুমি কানেক্ট করতে পারো, তবেই তুমি পাবে। সো যা হয় ২২-২৪ বছরের একটা ছেলে ইনস্ট্যান্ট না ভেবেই আমি উত্তর প্রশ্ন করলাম যে, "আমি কি করে বুঝবো যে আমার বোঝাটা ঠিক? যদি বোঝা ভুল হয়, তাহলে খোঁজা ভুল হবে। খোঁজা ভুল হলে পাওয়া ভুল হবে।" পাওয়া ভুল হবে। তখন উনি হাসতে, হাসতে বললেন, "রাইট কোয়েশ্চেন। তুমি ঠিক দিকেই ভাবছো।" বলে আবার আমাকে ক্লু দিলেন। উনি বললেন যে, "দেখো অলওয়েজ রিমেম্বার" একটা কথা বলে উনি ইংলিশ আর হিন্দি, বাংলা মিশিয়ে কথা বলেন তো। উনি বললেন, "রিমেম্বার অর্ডিনারি পিপল টক অ্যাবাউট আদার্স।" যারা অর্ডিনারি হয় তারা অন্য অন্যের ব্যাপারে মানুষদের কথা নিয়ে বলে। গল্প করে। এভারেজ পিপল টক অ্যাবাউট থিংস। যারা এভারেজ হয় তারা জিনিসপত্র নিয়ে আলোচনা রাইট। করে। অ্যান্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। গ্রেট পিপল মানে যারা মহান মানুষ, মহান হয়। যারা ক্লাস পিপল তারা আইডিয়া নিয়ে কথা বলে। এবার তুমি তোমার দিকে তাকিয়ে দেখো তোমার চারপাশে কতগুলো গ্রেট পিপল আছে। অনেস্টলি বলছি আমি ওই বয়সে তখন দেখছি বাবা-মা ছাড়া কেউ আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলে না। সবাই বলে টাইম ওয়েস্ট কর, টাইম পাস কর। হুম, কিন্তু উনি এবং আমার বাবা-মা ছাড়া কেউ ছিলেন না। আমি বললাম, "সেই অর্থে তো কেউ নেই।" বলল, "তার মানে তোমাকে সেই ক্লাস পিপলদের সাথে মিস করবে। বিকজ রিমেম্বার মাস পিপল রোজ স্বপ্নকে চেঞ্জ করে, নিজেকে চেঞ্জ করে না। ইংলিশে রাইট। যদি বলি, মাস একেবারে দারুণ। পিপল অলওয়েজ চেঞ্জ দেয়ার ড্রিম। দে নেভার চেঞ্জ দেমসেলফ। বাট ক্লাস পিপল দে নেভার চেঞ্জ দেয়ার ড্রিম, দে চেঞ্জ দেমসেলফ। মানে যারা ক্লাস হয় তারা যেটা ফিক্সড করে নিল মানে ভার্চুয়াল এভারেস্ট, এভারেস্টে না ওঠা অব্দি আমি থামবো না। এবং ওই এভারেস্টে ওঠার জন্য যত কিছু চেঞ্জ করতে হবে, জুতো চেঞ্জ করতে হবে, মাসল তৈরি করতে হবে, এফোর্ট দিতে হবে, ফিজিক্যাল এন্ডুরেন্স করতে হবে, সবকিছু করতে রাজি আছি। তো উনি বললেন, "দেখো তুমি যে লক্ষ্যের দিকে এগোতে চাইছো এটা ক্লাস পিপল। আর তুমি হকি খেলে হতে পারোনি, কিন্তু তুমি কোচ হতে পারো তো, মাইন্ড কোচ হতে পারো।" সো হুম, ফার্স্ট টাইম আমার ওই অ্যাক্সিডেন্টের পর উনি আমাকে একটা ট্রিগার বা ইউ টার্ন, রাস্তায় যে ইউ টার্ন হয়, ইউ টার্ন করে দিলেন যে, "তুমি পড়াশোনা করো।" এবং ওনার ওই একটা কথায় আমি ডিসিশন নিই যে আমি পড়াশোনা করব। এবং উনি আমাকে গাইড করেন পড়াশোনাটা দেশে না বিদেশে করতে। এবং যে শহরটার কথা বললেন, আমার শরীর কাঁপা আরম্ভ হয়ে গেছিল। কেন? ওই বয়সে ওই শহরের নাম উচ্চারণ করতেও আমার ভয় লাগতো। শহরটা হলো কেমব্রিজ। তো উনি আমাকে বললেন, "তুমি থাকো চুঁচুড়াতে।" তো চুঁচুড়াতেও সি আছে, কেমব্রিজেও সি আছে। আরে ভাবতে অসুবিধা কি? উনি এভাবে আমাকে বোঝাতেন। মানে দারুণ, দারুণ। এটাকে কিউ বা ক্লু বলে আরকি। হ্যাঁ, উনি আবার এটাও বললেন, "হাওড়া স্টেশনকে লোকে হাওড়া দেখুক, তুমি হিথ্রো দেখো। হ্যাঁ। গঙ্গাকে লোকে গঙ্গা দেখুক, তুমি ওটাকে টেমস দেখো। ভিজুয়ালাইজ করো।" ভিজুয়ালাইজ করো। সো উনি ওই যে ভিজুয়ালাইজেশন টেকনিকের কথা বলে আমার চোখ বন্ধ করিয়ে আমাকে বললেন, "মনের মধ্যে সত্যিই ভাবো তো যে তুমি আজকে কেমব্রিজে গেছো, রিসার্চ করেছো, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, দেশে ফিরে এসছো। ১,০০০ নয়, লক্ষ, লক্ষ বিভিন্ন কোণায়, কোণায় বাঙালিরা খালি তোমার একেকটা স্পার্কে দেশলাইয়ের কাঠির মতন দাউ, দাউ করে দাবানলের মতন ছড়িয়ে পড়ছে। এটা কিরকম লাগবে?" বিশ্বাস করবেন দাদা, ঐদিন আমি কেঁদে ফেলেছিলাম। তার কারণ আমার খালি মনে হচ্ছিল সত্যিই যেন আমার মনের মধ্যে ওটা হচ্ছে। তখন যখন উনি বললেন যে, "এবার চোখ খোলো।" আমার আর চোখ খুলতে ইচ্ছা করছে না। আমি বলছি, "না, আমি চোখ বন্ধ করেই থাকি।" তখন উনি বললেন, "দেখো চোখ বন্ধ করে স্বপ্ন দেখো। কিন্তু চোখ খুলে স্বপ্নকে ধরো। বিকজ চোখ না খুললে স্বপ্ন ধরতে পারবে না। স্বপ্ন একদম। আছে কিন্তু ধরতে হবে।" তো সেই সূত্র ধরে আমার কেমব্রিজে যাওয়া। বাবা বারণ করে, মা বারণ করে এবং ততদিনে আমি ম্যারিড। আমার বিয়ে হয়ে গেছে। সেই অর্থে আমার মেয়ে তখন ৪ বছর বয়স। সবাই কিন্তু আমাকে নেগেটিভ বলে। মানে কি সবাই বাধা বাধা দিচ্ছিল দেয়। যে, "না এত দরকার একদম। নাই।" এবং গুরু বললেন যে, "দেখো পরীক্ষা কিন্তু ওপরওয়ালা নেবেই। তুমি যে ধর্মেই বিশ্বাস করো না কেন, সে কিন্তু নিয়ম বানিয়ে রেখেছে। পরীক্ষা ছাড়া ভালো কিছু তুমি নিতে পারবে না। তো এটা ধরে নাও তীর ছোঁড়ার মতন।" আমি বললাম, "মানে?" বলল, "তীর ছুঁড়তে গেলে ১ম এ
১ ফিট পিছনে টানলে তবেও ৭০ ফিট দূরে ১২০ কিলোমিটার বেগে যায়। তো তোমার বাবা-মা তোমায় পিছনে টানছে না, তারা তোমাকে তৈরি করছে, তারা তোমার কাছের মানুষ। হুম, কিন্তু আল্লাহ, ঈশ্বর সবসময় পরীক্ষা নেয় কাছের মানুষকে দিয়ে। তার কারণ মানুষটাকে তোমার ভালো চায়। কিন্তু যে ঘটনাটা ঘটাচ্ছে সে instruct by someone, তোমাকে সেইটা বুঝতে হবে। আমি তখন জেদ ধরলাম যাবোই এবং যাই ৮ বছর থাকি। কমপ্লিট হয়, রিসার্চ পেপারে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এবং সত্যিই এরকম হয়। আমি দেশে আসার আগে আমার কাছে খবর আসে যে, "আপনি কি ইন্টারেস্টেড ইন্ডিয়ান হকি টিমের মাইন্ড কোচ হওয়ার?" ওয়াও, ওয়াও! এবং ম্যাজিকের মতন লাগে তখন। কিন্তু জিনিসটা ম্যাজিক ছিল না। জিনিসটা একটা লং টার্ম প্রসেস ছিল রাইট। এবং ঘোড়ার চোখে যে ঠুলি লাগায় বা ব্লিঙ্কার্স লাগায়, সেই জিনিসটা ছিল যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছানো অবধি থামা যাবে না। এবং সেই সূত্র ধরে হকি টিমে যখন ১ম যাই, যখন জার্সিটা পাই, আমার এখনো মনে আছে আমি জার্সি ধরে কেঁদে ফেলেছিলাম। তার কারণ ওখানে মানে ইন্ডিয়া লেখা, ন্যাশনাল টিম? ন্যাশনাল টিম। ওরে বাবা! এবং সেই ন্যাশনাল টিম আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হই ১ম ওয়াও! আফটার ১৬ বছর। এবং শুধু তাই নয়, সেটা নিয়ে বিরাটভাবে মানে তার আগে মেন্টাল টাফনেস কি মানে অনেক বাঙালিই জানতেন না এবং ভারতবর্ষে এই কনসেপ্টটাই ছিল না। বই পড়া উইথ অল ডিউ রেসপেক্ট সাইকোলজিস্ট অনেকেই জানে। কিন্তু মাইন্ড কোচ বা মেন্টাল টাফনেস নিয়ে কেউ কাজ করে, এটা যে কোনো টিমে লাগে এই ধারণা ছিল না। এবং তারপরে ধীরে, ধীরে ইন্ডিয়ান হকি, ইন্ডিয়ান আর্চারি, ইন্ডিয়ান টেবল টেনিস এইভাবে আমি প্রায় ৮ টা টিমে কাজ করেছি একদম ফ্লুয়েন্টলি। এখনো আমি ইন্ডিয়ান আর্চারির সাথে অপশনে যাই এবং বলতে দ্বিধা নেই, ডিসক্লেমার একটা নাম বলতে পারব না। বাংলাদেশের অনেক বড়, বড় প্লেয়ার আমার অনলাইন সেশন নেন। তারা মাশাআল্লাহ! আজকের ডেটে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। এরকম অনেক বড় প্লেয়ার আছেন যারা ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করেছেন। কোন সাবজেক্ট সেটা বলতে পারছি না বিকজ ডিসক্লেমার একটা আমাকে তাদের সাথে কাজ করতে হয়। সো এই ফিল্ডে আসার পর একদিন এরকম হলো, আইআইটি থেকে আমার কাছে ফোন আসলো। আইআইটি খড়গপুর আপনারা জানবেন হুম, ইন্ডিয়াতে একটা ভালো অর্গানাইজেশন পড়াশোনার। তারা বলল যে এখানকার বাচ্চাদের অনেক ফ্রাস্ট্রেশন। তারা স্বপ্ন তো দেখে, প্রেশারটা নিয়ে নেয়। কিন্তু অনেক মেন্টাল টাফনেসটা নেই। ফ্লাকচুয়েট করে যাচ্ছে। তো তুমি ফ্লাকচুয়েট করে মেন্টাল যায়। টাফনেস নিয়ে ট্রেনিং করাও। সো আমার বলতে দ্বিধা নেই, যখন আমি ইংল্যান্ডে ছিলাম তখন আমার পরিচয় হয় আমার আরেক মহাগুরু বলা যেতে পারে ডক্টর রিচার্ড ব্যান্ডলার, যিনি এনএলপিকে এনএলপির হ্যাঁ। কো-ক্রিয়েটর। তো আমি ওনার সাথে লাস্ট প্রায় ১৮ বছর ধরে যুক্ত। ওনার ট্রেন দ্য ট্রেনার যে কোর্সটা হয় অরল্যান্ডোতে, আমি প্রত্যেক বছর যাই ইউএসএতে, অরল্যান্ডোতে। এবং পল ম্যাকেনা যে বেস্ট অফ দ্য বেস্ট হিপনোসিস, যে মানুষকে যেকোনো সময় চোখ বন্ধ চোখ করে বন্ধ করে তার ইয়া করতে ফোবিয়া দূর পারে। করে দেয় এবং কাঁদায়। এবং হুম, সেই টেকনিকটা আজকে আমি যখন বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন মানুষের মনের মধ্যে করি, আমার সামনে যখন হাজারে, হাজারে বাচ্চা হাউ, হাউ করে কাঁদে, তার বাবা-মারা ভয় পেয়ে যায়। কিন্তু এই কান্নাটা কষ্টের কান্না না, এই কান্নাটা চেতনার কান্না। যে নিজেকে আমি ফার্স্ট টাইম চিনতে পেরেছি যে আমি কেন পৃথিবীতে এসেছি। আমার কাছে বাবা-মায়ের মূল্য কি? আমার কাছে শিক্ষার মূল্য কি? আমার কাছে দেশের মূল্য কি? আমাকে দেশ-দশ কি খালি দেবে? আমি দেশ-দশের জন্য কেন দিচ্ছি না? আমরা সবসময় না দেশের কাছে ডিমান্ড করি, এটা দিচ্ছে না কেন? ওটা দিচ্ছে না কেন? আমরা দেশকে কতটা কি দিয়েছি? তো এই যে বোধ, এই বোধ নিয়েই তখন আমার কাজের পরে বিভিন্ন বড়, বড় অর্গানাইজেশন থেকে ডেকে পাঠায়। সো আজকের দিনে কলকাতায় প্রায় ১৮ টা কর্পোরেট কোম্পানিজ আছে যেখানে আমি ক্লাস করাই। এছাড়া আইআইটি, এছাড়া যত গভর্নমেন্টের বড়, বড় ইনস্টিটিউশন আছে আমাকে ডাকে। তবে ভালো লাগে যখন ছোট, ছোট বাচ্চাদের সাথে বাবা-মায়ের সাথে আমি কাজ করি। বিকজ আজকের দিনে বাবা-মারাও কিন্তু একটু দিকভ্রষ্ট হয়ে গেছে। রাইট। বিকজ তারা বুঝতে পারছে না আজকের দিনের বাচ্চাদের তারা কিভাবে হ্যান্ডেল হ্যান্ডেল কিভাবে করবে। করবে? ওইটা একটা বিরাট টাফ তো তার সিচুয়েশনস। মানে প্যারেন্টিং নিয়েও কাজ করছেন। প্যারেন্টিং নিয়েও ফুল ফ্লেজেড কাজ করি। একদম দারুণ, এবার দারুণ। ডিপেন্ড করে মানে কখন কোন প্রশ্নটা আমার কাছে কিভাবে আসবে তার উপর। যেরকম একটু আগে একজন প্রশ্ন করল, "আচ্ছা আপনি মেসির সম্পর্কে কিছু বলুন। মেসি তো রিসেন্টলি ইন্ডিয়া ঘুরে গেল এবং অনেক কিছু তো আপনি মেসির সম্পর্কে জানেন বিকজ আপনার মেসির সম্পর্কে অনেক লেখা আছে।" সো এটা ফ্যাক্ট। আমার সাথে কিছু রিপোর্টারের খুব ভালো কানেকশনস আছে যারা আমার সাথে বিভিন্ন কারণে যোগাযোগ রাখে বা অনেক সময় লিখতে গেলেও স্পোর্টস সাইকোলজি নিয়ে আমাকে বলতে হয়। সো এরকম একটা ঘটনা আমি সুযোগ পেয়েছিলাম একজন খুব বিখ্যাত একজন রিপোর্টারের নামটা ইম্পোর্টেন্ট নয় বলে বলছি না। সো তিনি বলছেন মেসির জীবনের ট্রু ঘটনা। মেসি ১ম যখন বার্সেলোনায় যায় ট্রায়াল দিতে, মেসির হরমোনাল ডিসঅর্ডার ছিল। হরমোনাল ডিসঅর্ডার মানে সবকিছু টেস্ট হয় তো হুম, ফিজিক্যাল, হুম। টেকনিক্যাল, এন্ডুরেন্স সবকিছুতে ও বেস্ট। কিন্তু হরমোনাল চেক করতে গিয়ে দেখা গেল ওর কিছু গ্রোথ হরমোন আছে, হুম, সেগুলো সিক্রেশন স্ট্যাটিক হয়ে আছে। মানে যেটার মানে হচ্ছে একটা সার্টেন টাইমের পর ও হয়তো পৃথিবীতে থাকবে না। হুম, ওকে রিজেক্ট করা হয়। সো এটা ওই রিপোর্টার বলছে মেসির সাথে কথা হয়েছে, মেসির নিজস্ব মানে ভার্শন যে মেসি যখন দেশে ফিরে যান এবং ফিরে যাওয়ার পর যখন ও এয়ারপোর্টে নামে, ওর মাকে দেখে ও খুব কাঁদছিল। তো মা কিচ্ছু না বলে ঘরে নিয়ে আসে এবং ঘরে নিয়ে এসে মেসির যে পছন্দের একটা পেন্সিলে ও মেসি ড্রয়িং করতো মাঝে, মাঝেই। সো সেরকমই আমি একটা পেন্সিল দিয়ে ব্যাপারটা দেখাচ্ছি। তো মেসিকে উনি পেন্সিলটা দেন। দিয়ে বলেন যে, "আচ্ছা ধরো এই পেন্সিলটা তোমার হাত থেকে পড়ে গেল। তা হাত থেকে পড়ে গেলে কি হবে? শানের মধ্যে পড়লে কি হুম। হবে? শিসটা ভেঙে সিসটা যাবে।" ভেঙে যাবে। তো মা বলল, "এই শিসটা ভেঙে গেলে কি তুমি কি ফেলে দেবে?" তো মেসি বলল, "কেন ফেলে দেবো? আমি ওটাকে শার্প করব।" হুম, বলল, "দ্যাটস ইট।
বার্সেলোনা তোমাকে রিজেক্ট করছে, জাস্ট শার্প ইয়োর সেলফ। ইফ ইউ শার্প ইয়োর সেলফ ইউ উইল গ্রো ইয়োর সেলফ, বিকজ একটা পেন্সিলের বাইরেটা তো একটা আবরণ, আসল পেন্সিলের ভ্যালু তো তার পেন্সিলের শীষ, শেষ। এবং সেই শীষ দিয়ে কি লেখা হচ্ছে তার উপর মূল্যায়ন হবে। রাইট। তো তুমি নিজেকে শার্প করো, তুমি এমনভাবে এলিভেট করো নিজেকে, যে একটা দিন যারা রিজেক্ট করেছে তারাই তোমাকে স্যালুট করে নেবে। এবং বার্সেলোনা আজকের দিনে দাঁড়িয়ে মেসিকে যে টাকা দিয়েছে তা হয়তো সারা দেশের একদিনের টোটাল যে ইনকাম হয় তার থেকেও বেশি। তার থেকেও এবার বেশি। এটা হয়েছে কেন? মেসি এই জিনিসটাকে পজিটিভ ভাবে মানে নিয়েছে, নিজেকে শার্প করেছে। নিজেকে শার্প করেছে। সো আমার ক্ষেত্রেও যখন আমার লিগামেন্ট ছিঁড়ে গেছিল, বা আমার মনে হয় অনেক শ্রোতা আছেন, বিভিন্ন এজের মানুষরা আজকে আমাদের কথা শুনবেন, 60-70 বছরের মানুষও শুনবেন, হয়তো 18-20 বছরের। অনেকের জীবনে রিজেকশনস আসে, তাই না দাদা? রাইট। রিজেকশন আসলে অনেকেই কি মনে করে, বারবার আসলে ভেঙে যায়। ভেঙে যায়। কিন্তু এভাবে কতজন ভাবতে পারি আমরা যে রিজেকশন ইজ অল অ্যাবাউট হায়ার পারপাস অফ রিডাইরেকশন। ইউ আর নট রিজেক্টেড, ইউ আর রিডাইরেক্টেড ফর হায়ার পারপাস। মানে আমি যদি রিজেক্ট হচ্ছি, তার মানে কোথাও না কোথাও কিছু না কিছু আমার মধ্যে মিস্টেক্স আছে। আমরা অনেক সময় কি হয়, কোনো সময় রিজেক্টেড হলে আমরা অন্য মানুষের ভুল ধরার চেষ্টা করি, এবং অ্যাটমসফিয়ারের কি কারণে আমার ভুলটা হয়েছে ওটা দেখি। কিন্তু খুব কম ক্ষেত্রে আমরা সেলফ অ্যানালিসিস করি, বা ইংলিশে যেটাকে বলা হয় ইন্ট্রোস্পেকশন। যে কারণে আমি সবসময় আমার স্টুডেন্ট বা যারাই আমার কাছে আসে আমি বলি যে তোমার ইন্ট্রোস্পেকশন তুমি কতটা করো। তো অনেকেই বলে ইন্ট্রোস্পেকশন মানে কি? তো তখন আমি সেই কর্পোরেট ট্রেনিংয়ে যেটা বলা হয়, ইন্টারপার্সোনাল স্কিলে সবাই বেস্ট হতে চায়, রাইট। কিন্তু কজন মানুষ ইন্ট্রাপার্সোনাল স্কিলে বেস্ট হয়? কজন মানুষ 10 মিনিট ইন্ট্রাতে কাজ করে? ইন্টারপার্সোনাল মানে হাউ আই কমিউনিকেট উইথ আদার্স, ইন্ট্রাপার্সোনাল মানে হাউ আই কমিউনিকেট উইথ মাইসেলফ। মাইসেলফ। যেরকম আপনি দাদা প্রচুর ট্রেনিং করান, আমি আপনার প্রচুর ভিডিও দেখছিলাম, এবং দেখতে দেখতে ভাবছিলাম যে এরকম একটা মহান মানুষের সামনে আমিও বসবো। আজকে হয়তো আমি কথা বলবো ঠিকই, কিন্তু ওনার ওই টোকা থেকেও অনেক কিছু আমাকে শিখবো, বিকজ আমাকে অনেক সময় গিয়ে অনেক জায়গায় টোকা দিতে হয়। So, আচ্ছা দাদা, কোথায় আমি টোকা আমি দিতে যদি হবে? মাঝখানে একটু বলি যে আপনি আজকে এখানে কেন জানেন? না, এটা হচ্ছে সেটা আমার জানি না। ইমাজিনেশন পাওয়ার। কেননা আমি ইমাজিন করছি যে এই আফজাল পডকাস্টটা ওয়ার্ল্ডের সবচেয়ে টপেস্ট পডকাস্টে রূপ নিবে এবং এখানে বিখ্যাত মানুষগুলো আসবে। আমি ইমাজিন করছিলাম, ভেরি কল্পনা গুড, করছিলাম এবং ভেরি গুড। এটাকে ডেভেলপ করাতেই দেখা গেছে ব্রাহ্ম যে আছে হ্যাঁ, একদম হ্যাঁ, টোটাল সৃষ্টিকর্তার সব জায়গা থেকে কিন্তু হ্যাঁ, দেখেন আমি ম্যাগনেটের মতন এরকম ম্যাগনেটের ভাবে। মতো সব গুছায় দিচ্ছে আমাকে। হুম, আপনি যে আসবেন আজকে হুম, এটা আমার কল্পনার বাইরে ছিল। কিন্তু এটা রাইট, কে ঘটিয়েছে? রাইট, একদম উপর থেকে ঘটছে। রাইট, আর এটা রাইট। আমরা যাই ইনহেল করি। একদম, এটা আমরা একদম, ইনহেল করি। একদম। সো আজকে আমি সৌভাগ্যবান। সেই আইনস্টাইনের একটা কথা মনে পড়ে গেল দাদা, যে ইমাজিনেশন ইজ এভরিথিং। ইমাজিনেশন ইজ দ্য প্রিভিউ অফ লাইফ কামিং অ্যাট্রাকশন। মানে একেবারে। ইমাজিনেশন যার থাকবে, এবং ইমাজিনেশনের সাথে বলা হয় ভিজুয়ালাইজ টু অ্যাকচুয়ালাইজ। মানে আমরা যখন যেখানে দাঁড়িয়ে আছি, ধরুন আমরা এই সময় যে দাঁড়িয়ে আছি, এটাকে কারেন্ট স্টেট বলা যেতে পারে। আর একটা ডিজায়ার স্টেট, 6 মাস বাদে বা 1 বছর বাদে আমি কোথাও রিচ করতে চাই। সেটা ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, ইমোশনাল হতে পারে, সোশ্যাল হতে পারে, হলিস্টিক হতে পারে, মানে ওভারঅল সবকিছুতে। সবকিছু। তাহলে ফার্স্টেই আগে দেখতে হবে আমাদের গ্যাপটা কোথায়। মানে হুম, কারেন্ট স্টেট টু ডিজায়ার স্টেট একটা ব্রিজ বানাতে হবে। হুম। যে ব্রিজটার নাম হচ্ছে টাইম ব্রিজ। এবার টাইমটাকে যদি এভাবে দেখা যায়, যে যেকোনো সাবজেক্টে গ্রো করার ক্ষেত্রে ফার্স্ট যেটা দরকার, সাবজেক্ট সম্পর্কে আমার নলেজ কি আছে, ইনফরমেশন কালেকশন। বাট কথায় আছে না, নলেজ আর মেকআপ বোথ আর পাওয়ারলেস যদি ওটা এপ্লাই না হয়। একটু আগে আপনি বলছিলেন যান গিয়ে একটু ওয়াশরুম থেকে মেকআপ করে আসুন। আমি বললাম আমার কাছে তো আজকে মেকআপই নেই। যদি মেকআপ দিতাম তাহলে তো হয়তো আরো চকচকে লাগতাম। সো মেকআপ আর নলেজ বোথ আর ইউজলেস যদি আমরা আমরা ওটাকে রাইট টাইম রাইট সিচুয়েশন এ ইমপ্লিমেন্ট না করি। রাইট। ছোটবেলায় বাবা-মা সবসময় বলছে, "পড়, না হলে পরে পস্তাবি।" গাড়ি ঘোড়া চড়ে সে বলে না হ্যাঁ, পড়াশোনা হ্যাঁ, করে যে। পর। সো ওই পড়ার সময় আমরা ভাবি বাবা-মা এক কথা ৫ বার বলছে। হ্যাঁ, কিন্তু আজকে বড় হয়ে যখন আমি আমার পিছন ঘুরে তাকাই, যে ভাগ্যিস আমার বাবা পুলিশ অফিসার ছিলেন। উত্তম মধ্যম ধোলাই দিতেন। মানে যে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, আমার বাবার ওষুধ ছিল উত্তম মধ্যম। হ্যাঁ। আজকে তোর একদিন কি আমার তোর একদিন। একদিন কি আমার একদিন। এই কথাটা বাবার একটা টোকেন ওয়ার্ড, মানে এই ওয়ার্ডটা শুনলেই আমি বুঝতাম আগাপাস্তারা ধোলাই, মানে একদম চুল থেকে পা অব্দি আজকে ধোলাই হবে। যেভাবে আমি তুলো ধোনে না, একদম ওইভাবে বাবা ধুনতো আজকে আমাকে। আমি একটু শেয়ার করি আমি আপনার সাথে। সেটা হচ্ছে কি, আজকে আমি জানি না আমি আমি একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করছি। আমি ওই জায়গায় যাওয়ার চেষ্টা করছি যাতে আমার পরিবার, আমার বাবা-মা তারা যাতে গর্ববোধ করতে পারে যে এক্সাক্টলি, আমার সৃষ্টি এই বাচ্চাটা। এক্সাক্টলি। তো আমার বাবার একটা টোকেন কথা ছিল। বাবা মরে গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আজকে হয়তোবা আমি এখন পর্যন্ত যে আমি যে এই যে চেষ্টাটা করছি এটা শুধুমাত্র ওই কথার কারণে। সে শুধু ছোটবেলায় একটা কথা বলতো, আপনাকে যেটা বলতো উত্তম আর মধ্যম। আমাদেরকে বলতো, "আমার ছেলে-মেয়ে একটা মানুষ হয় নাই।" এই কথাটা এত সেন্টিমেন্টে লাগতো হুম, দাদা। হুম, হুম। ভেতরটা জ্বলে যেত এবং ঠিক, মনে, মনে তখন একটা কমিটমেন্ট থাকতো, এমন কিছু করে দেখাবো, ঠিক, এমন কিছু ঠিক, করব, ঠিক, এমন, ঠিক, ঠিক, এমন ঠিক, যতদিন বাঁচবো। ঠিক।
যাতে তুমি যাতে বাবা যাতে বলতে একদম, বাধ্য হও একদম, যে একদম, আমি একদম, কি করলাম এটা? আমার একদম। সন্তান কিভাবে এটা হইল? একদম, একদম, একদম। সো এবং সেই আইনস্টাইনের কথার ওই জায়গাটা একটু শেষ করে দিই, যেটা হয়তো অনেক শ্রোতার কাজে লাগতে পারে। রাইট, যে আমরা ইনফরমেশন কালেক্ট করি। বাট তারপরে আরেকটা পার্ট থাকে, দ্যাট ইস কল্ড স্কিল পার্ট। স্কিল মানে ওই ইনফরমেশনটাকে কখন কোথায় ইউটিলাইজ করব। রাইট। আমার কাছে স্ক্রুড্রাইভার আছে, আমার কাছে হাতা আছে। কিন্তু হাতা দিয়ে তো আর আমি স্ক্রু টাইট করতে পারব না। আর স্ক্রুড্রাইভার দিয়ে আমি রান্না করতে পারব না। সো কোন স্কিলটা কখন কোথায় কোথায়? কিভাবে কম্পিটেন্সি ওয়াইজ এপ্লাই করব, সেই বোধটা থাকা দরকার। কিন্তু নলেজ আর স্কিল থাকলে কিন্তু অ্যাকচুয়াল মানুষ সফল হয় না। তার সাথে দরকার অ্যাটিটিউড, তার বিহেভিয়ারাল প্যাটার্ন, তার লার্নিং মোডে থাকা। যে কারণে আমি সবসময় বলি, এটা আমার নিজের লাইফে অ্যাপ্লিকেবল, যে এভরি ডে ইজ এ স্কুল ডে। যেটা শুনলে অনেকে হয়তো খারাপ ভাববে, আপনিও হয়তো ভুল ভাবতে পারেন, শ্রোতারা ভুল ভাববে। আজকের দিনে দাঁড়িয়ে বাথরুমে অব্দি আমি বই নিয়ে যাই। মানে আমার মনে হয় যেন সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। বাথরুমে যেটুকু সময় পাচ্ছি ২ পাতা যদি এখনকার পড়তে পারি। জেনারেশন তো বাথরুমে মোবাইল নিয়ে যায়। আমি মোবাইল নিয়ে যাই না। আমি রীতিমতো বই নিয়ে যাই। আমি বলতে খারাপ লাগলো, বাট মানে বলতে চাইছি না, খালি মনে হচ্ছে সময়টা যেন কমে যাচ্ছে। কমে যাচ্ছে। আপনি দেখুন লাইফের এটা কিন্তু রিয়েলিটি আমাদের। কি বলুন তো? প্রত্যেকদিন আমাদের আমরা হাত থেকে সময় সময় চলে যাচ্ছে। কমছে, বাড়ছে না কিন্তু। এবার সময় কমছে বুঝে আমরা যদি সময়ের মূল্য আজকে একটু বেশি দিই, তাহলেই আমাদের ভ্যালু ক্রিয়েট হবে। আমরা অনেক সময় সেটা দিই না, এবং যেটা দিই না বলে ওই অ্যাটিটিউডের জায়গাতে আমরা মার খেয়ে যাই। যে কারণে এই ফর্মুলাটাকে বলা হয় আস্ক, ASK, অ্যাটিটিউড, স্কিল, নলেজ মনে রাখার জন্য। অনেকে এটাকে ক্যাশ বলে, KASH। মানে ৩ টে সার্কেল যদি ইন্টিগ্রেট করা যায়, মাঝখানে একটা সার্কেল তৈরি হয়। সো নলেজ, স্কিল, অ্যাটিটিউড যখন মার্জ করে, হুম, তখন হ্যাবিট ফর্ম করে। হ্যাবিট মানে আপগ্রেডেড হ্যাবিট। মানে আজকে যে হ্যাবিট আছে, হ্যাঁ, আমি যদি তার থেকে বেটার হ্যাবিট নিজেকে তৈরি করতে পারি, তাহলেই তোমার ভ্যালু বেড়ে গেল। রাইট। যেটা ইংলিশে একটা কোটেশন আছে, ওল্ড হ্যাবিট নেভার ওপেন এ নিউ ডোর। মানে পুরনো অভ্যাস দিয়ে নতুন মানুষ কখনো নতুন দরজা খুলতে পারবে না। মানে প্রতিটা মোমেন্টে নিজেকে আপডেট অ্যান্ড আপগ্রেড, আপডেট অ্যান্ড আপগ্রেড। এটা যদি এই প্রসেসরের মধ্যে সবসময় চলতে পারে, তাহলে আমার মনে হয় যে ফিল্ডেই আছে, আমার মনে হয় দেশে চাকরি নেই, এটা কিন্তু অজুহাত। আমার মনে হয় দেশে মানে কোনো ব্যবসা করার সুযোগ নেই, এটা কিন্তু মিথ্যা অজুহাত। কথা এগুলো। এগুলো অ্যাটিটিউডের প্রবলেম। রাইট। সো যদি আমি প্রকৃত বাঙালি হই, আমি কিন্তু কখনোই বলব না ডান হাত, বাঁ হাত আর অজুহাত। ৩ টে হাত নিয়ে কিন্তু বাঙালি সফল হতে পারেনি। যে কটা বাঙালি আজকে পৃথিবীতে নাম লিখেছে আপনি দেখে নিন, তাদের ২ টো হাতকেই তারা ইউজ করেছে। রাইট? মানে ২ রাইট। টো হাত ইউজ করা মানে তাদের স্কিলের উপরেও কাজ করেছে, নলেজের উপরেও কাজ করেছে, এবং শেখার জন্য সব জায়গায় ফ্লেক্সিবল। ওই খুব সুন্দর একটা গল্প আছে, আপনি নিশ্চয়ই জানবেন। আপনি একটু আগে বলছিলেন গল্পের কথা, তাই না? হুম, সো একটি ছেলে, তার খুব মন খারাপ যে আমার কিছুতেই কিছু অ্যাডজাস্ট হচ্ছে না। যেদিন থেকে বিয়ে হয়েছে, না বউয়ের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, আমি পার্ট টাইমে পড়াশোনাও করি, আবার সংসারেও দেখতে হয়, বাবা-মার সাথেও যোগাযোগ রাখতে হয়, বিকজ অন্য সিটিতে বাবা-মা থাকে, অন্য। তো একদিন মাকে ফোন করে। মাকে ফোন করে বলে, "মা, আমার মন কিছুতেই ভালো লাগছে না। সবকিছুই হলো, কিন্তু কোনো কিছুতেই আনন্দ পাচ্ছি না।" মা বলল, "ঠিক আছে, তুই ১ ঘন্টার জন্য আমার কাছে আয়।" ও ওয়াইফকে বলে না, বাবাও জানে না। সো মায়ের কাছে যায়। মা দেখে বাড়িতে তখন রান্নাঘরে ৩ টে ওভেন যেগুলো আছে, ওভেনের মধ্যে জল চাপানো। বলল যে, "দেখ, আমার তো হাঁটুতে খুব ব্যথা, জানিস আজকের দিনে সব হুম, মায়েদেরই সব মাদেরই হাঁটুতে ব্যথা।" অবস্থা। বলে, "তুই আমাকে একটু হেল্প কর। ওখানে দেখ একটা জল গরম হচ্ছে, ওর মধ্যে একটা গাজর দিয়ে দে। আর ঢাকনাটা দিয়ে দে। তার পাশেরটায় বলে একটা ডিম আছে, দেখ সাবধানে ডিমটা নিয়ে দিয়ে দে। আর পাশে দেখ তুই এসেছিস বলে কফিটা বানাবো। একটা ছোট্ট পট আছে, ওই পটের মধ্যেও গরম জল ফুটছে, ওর মধ্যে একটু কফি বিন দিয়ে ঢেকে দে। এবার আয়।" এবার এটা সেটা গল্প হচ্ছে ৩-৪ মিনিট বলছে, "মা, আমার সলিউশন দাও।" হুম, বললো, "দাঁড়া, দাঁড়া।" বলে এবার বলছে, "আমার হাতটা ধর, রান্নাঘরে চল।" বলে, "কেন?" বলে, "চল না।" এবার রান্নাঘরে গিয়ে ১০ মিনিট হয়ে গেছে। বললে, "আমি তোর প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তার আগে তুই আমাকে একটু সাহায্য কর।" বললো, "কি?" বলে, "ডিমটা যখন দিয়েছিলি খুব শক্ত দিয়েছিলি?" বলল, "না, না, খুব সফট।" বলে, "খুলে দেখ তো।" সো যেই না জলের মধ্যে থেকে বার করলো, ডিমটা একদম স্টিফ হয়ে গেছে। বললো, "ওই বাবা, শক্ত হয়ে গেছে তো?" বলে, "হ্যাঁ মা।" "গাজরটা দেখ তো।" বলে, "গাজরটা যখন দিয়েছিলি কি ছিল?" বলে, "খুব শক্ত।" বলে, "এবার দেখ তো।" তুলতে গিয়ে সেই বাংলায় বলে না, ভেঙে যাচ্ছে। ল্যাপ্পেতে হয়ে আছে, হয়ে ও গেছে। ভেঙে যাচ্ছে। বলে, "এই বাবা! তাহলে কি হবে?" আচ্ছা, কফি বিনটা দেখ তো। তো যেই না কফি বিনের ওই ঢাকনাটা সরালো, পুরো ঘরে কফি বিনের স্মেল চলে গেল। তো মা হাসতে, হাসতে বলল, "দেখ বাবা, জলটা হচ্ছে সিচুয়েশন। সো জলে পড়ে অনেক নরম মানুষ অনেক সময় শক্ত হয়ে যাবে। অনেক শক্ত মানুষ সিচুয়েশনে পড়ে নরম হয়ে যাবে। সো বি লাইক এ কফি বিন। যেরকমই সিচুয়েশন থাক না কেন, নিজেকে এত এডুকেট করো, নিজেকে এত ফ্লেক্সিবল রাখো, যেখানে যে যেরকম যে যেরকম দেশ সেরকম বেশ বলে না? হুম, সেইখানে নিজেকে অ্যাডজাস্ট করো। তুমি বইয়ের ভুল ধরলে লাভ হবে না। তুমি চাকরির ভুল ধরলে লাভ হবে না। তুমি বাবা-মায়ের ভুল ধরলে লাভ হবে না। তুমি তোমাকে এডুকেট করো। হুম, সো ও বলল, "এডুকেট তো আমি করছি।" বলল, "না, এডুকেশন ওয়ার্ডটার পিছনে যাও।" এডুকেশন ওয়ার্ডটার পিছনে এটা ল্যাটিন ওয়ার্ড এডুকো থেকে এসছে।
সো এডুকো মিন্স আ জার্নি উইদিন, মানে যখন তুমি নিজেকে জানবে। হুম, যেরকম আপনি নিশ্চয়ই প্রচুর স্কুল কলেজে ট্রেনিং করিয়েছেন। আমি আপনাকে একটা ক্লু দিচ্ছি। এটা শুনে নিয়ে অনেকে হয়তো করাবে আমাদেরটা শুনে, অনেক ট্রেনার, উইথ অল ডিউ রেসপেক্ট। আমি বলব আপনি দেখে নেবেন স্কুলে, কলেজে, কর্পোরেটে গিয়ে আপনি যদি জিজ্ঞেস করেন নিজেকে কতটা চেনেন আপনারা? সো অনেকেই বলবে অনেক চিনি। ১০ এ স্কোর দিতে বলবেন। হুম, দেখবেন যারা মনে করেন উইথ অল ডিউ রেসপেক্ট বেশ অনেকটাই জানি, ৭, ৮, ৯ দেবে। এবার সহজ দুটো প্রশ্ন করবেন। আমি প্রত্যেকটা মানুষদের যারা আজকে আমাদের পডকাস্ট একবারের জায়গায় ৩ বার দেখছেন, প্রশ্নটাকে ৩ বার দেখবেন। উত্তরের মধ্যে উত্তর লুকিয়ে আছে। রাইট? সো প্রশ্নটা এরকম, ৩ জনের নাম লিখতে হবে যাকে আপনি পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসেন। সো আমি যখন নাম লিখতে বলি, বাবার নাম লেখে, কাকার নাম লেখে, মায়ের নাম লেখে, কেউ ঠাকুর, আল্লাহ, ঈশ্বর যার, যার ভক্তি বিশ্বাস লেখে। অনেকে তারপরের প্রশ্ন করি, সবথেকে বেশি রেসপেক্ট করেন এরকম একজন ৩ জনের নাম লেখেন। সেখানেও এই ধরনের মানুষের নাম লেখেন। তারপর আমি মোবাইলে সেলফি ক্যামেরা ঘুরিয়ে যখন ধরে বলি, এই মানুষটা কোথায় গেল? মানে নিজের নাম নেই কেন? মানে বলার বক্তব্য হচ্ছে আমি নিজেকে সাথ দিচ্ছি, এদিকে নিজের চেনার ব্যাপারে নিজেকেই ভালোবাসার সুযোগ শুরু হলো না। মানে সেলফ লাভ আর সেলফ রেসপেক্ট যদি না থাকে, সেই মানুষ জীবনে কি করে গ্রো করবে? রাইট। সেই কথায় আছে না, ডোন্ট গো থ্রু ইউর লাইফ, গ্রো থ্রু ইউর লাইফ। গো তো সবাই করছে। হুম, জন্মাচ্ছে, খাচ্ছে-দাচ্ছে, ঘুমাচ্ছে, এর নিন্দা করছে, ওর নিন্দা করছে, এই দেশের নিন্দা, ওই দেশের নিন্দাই নিন্দা। কিন্তু নিন্দা করার আগে নিজেকে আপগ্রেড করার কথা ভাবা যে চলো আমরা সবাই মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলাজ, একবার না পারিলে দেখো শতবার। এরকমভাবে যদি সবাই মিলে ঝাঁপাই, কে আটকাবে বলুন তো? কে কার আটকাবে? ক্ষমতা আছে আটকাবার? কিন্তু আমার ১০ টাকার ৫ টাকা আমি নিন্দাতে বার করে দিচ্ছি। ১ম এ টিচারের ভুল ধরছি, তারপরে বাবা-মায়ের ভুল ধরছি, তারপরে দেশের নেতার ভুল ধরছি, তারপরে সারা পৃথিবীর বড়, বড় দেশের ভুল ধরছি। কিন্তু নিজের ভেতরের যে কারেকশনসটা করা, যে মনের আলোটা জ্বালাবো, এটা করেছে জাপান। আমরা যদি একটু জাপানের দিকে রাইট। তাকাই, হিরোশিমা, নাগাসাকি যেভাবে বোম ফেলেছিল, আমি কিন্তু দেখিনি, আপনিও দেখেননি। কিন্তু আমরা পড়ে শিখেছি হুম, কিনা হুম, যে ঐরকম ডিজাস্টার, মানে মাইনাসে চলে যাওয়া নয়, 1000 ইয়ার্স ব্যাক রাইট। সেখান থেকে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়ে ঘুরে এসেছে। দাঁড়িয়ে আছে। তো বাউন্স ব্যাক করেছে। তা বাউন্স বাউন্স ব্যাক করার মেইন কারণই হচ্ছে মাইন্ডসেট। তারা সবাই মিলে বলেছে আমরা ১০ জন, কিন্তু আমরা ১০০ জন হতে পারি। ছোটবেলায় দেখুন আমরা সবাই কিন্তু এই গল্পটা জানি। আপনিও জানেন, আমার বাবাও জানেন। আমরা সবাই আমাদের বাচ্চাদেরও হয়তো বলি যে এক বাবার ৫ ছেলে ছিল। বাবা ৫ ছেলের হাতে ৫ টা লাঠি দিয়েছিল। কেননা সকাল বিকাল খালি ঝামেলা হ্যাঁ, করে, ঝগড়া এর করে। সাথে ঝামেলা করে। তো বলল ৫ টা লাঠি ভাঙো। তো সবাই মোচড় দেয়, ভেঙে যায়। তারপরে বাবা ৫ টা লাঠির সাথে একটা দড়ি দেয়। বলে ওই দড়ি দিয়ে বাঁধো। এবার ৫ জনকে বলে ভাঙো। এবার কিন্তু ওরা আর ভাঙতে পারল না। এবারে ৫ টা লাঠি ৫০০ টা লাঠি হয়ে গেল। ইংলিশে এটাকে বলা হয় সিনার্জি। সো একটা দেশে হতেই পারে করাপশন আছে। হতেই পারে পৃথিবীর এরকম একটা দেশ বার করবেন তো যে করাপশন নেই। করাপশন ছাড়া দেশ হয় না, না। দেশ হয় না। কিন্তু কোঅপারেশন দিয়ে কিন্তু সাকসেসফুল হয়। ইয়েস। তো একটা করাপশন যদি নামায়, আবার কোঅপারেশন করলে সাকসেসফুলও হতে পারে। সো আমরা যদি সবাই মিলে কাজ করি না, সবাই সবার দোষ দেখব না, সবাই সবার ভালোটা দেখব। তখন অটোমেটিক্যালি না সেই সিনার্জিটা ফর্ম করে। এবং সিনার্জি যখন দিয়ে দেশে ফর্ম করবে, সেই দেশে স্কুলে, কলেজে, সব জায়গায় সবার মধ্যে চেতনা জাগবে। একটা সিম্পল জিনিস, ময়লা কোনোভাবে ডাস্টবিন ছাড়া ফেলবো না। এই একটা মিশন যদি আজকের এই লেসন থেকে, মানে আমাদের এই এই পডকাস্ট পডকাস্ট থেকে থেকে। সারা দেশের প্রত্যেকটা মানুষ ফলো করে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরো বাংলাদেশ বলে নয়, পুরো বাংলার মানুষের যে ভাবনা চিন্তা সারা পৃথিবীতে একদম ইসকনে, মানে আইকনিক ভাবে এই ওয়ার্ডটা হয়ে যাবে যে সারা পৃথিবী এটা মনে রাখবে যে দেখো একটা লোকও রাস্তায় ময়লা ফেলে না। বাট এটা কি চেতনা? হুম, চেতনাটা বাইরে থেকে কেউ ইমপ্লিমেন্ট করতে পারে না। ইটস অল অ্যাবাউট ভেতর উইদিন, থেকে আসতে ভেতর হয়। থেকে আসা ভেতর উচিত। থেকে আসতে সো হয়। আমার মনে হয় এই ভেতর থেকে আসার ব্যাপারটা পুরোটা নিজের ওপরে। তবে রোজ কিন্তু নিজেকে একটু চেক করে দেখাটা দরকার যে ভিজুয়ালাইজেশন, যেটা একটু আগে আমরা বলছিলাম, বা এনএলপিতে যেটা খুব বলা হয় যে আমাদের ভয়েসের যে মডুলেশন, এটা কিন্তু বিরাট ম্যাটার করে। আমরা যখন কাউকে কোনো ইনস্ট্রাকশন দিই, আমরা যদি মডুলেশনের উপর খেয়াল রাখি, বা আমরা যখন কথা বলছি তখন ভিজুয়াল এফেক্টের ওপর কথা বলছি, বা আমাদের উল্টো দিকের মানুষটা তার এক্সপেকটেশন কি, তাকে আমরা কতটা রেসপেক্ট দিচ্ছি, তার উপরেও ডিপেন্ড করে কিন্তু রেসপেক্ট পাওয়া। তো যদি আপনার কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে আপনি করতে পারেন। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি বিশ্বাস করি মৃণাল দা যে আজকের যে অডিয়েন্স আছে আমাদের যারা পডকাস্টটা শুনছে দারুণভাবে উপকৃত হচ্ছে। আর আমি যদি বলি বর্তমানে যে সমস্যাগুলো চলে আসলে আমাদের সামাজিক অবস্থানে যে ডিপ্রেশন, হুম, অ্যাংজাইটি মানে 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 ভেঙে যাওয়া, হুম, মানে হুম, হার মেনে নেওয়া বা মন খারাপ করে থাকা, হুম, এটা হুম, একটা রোগে আক্রান্ত হয়ে গেছে। হুম, হুম। ঠিক আছে? এটা থেকে বের হওয়ার রাস্তাটা কি হতে পারে? যে এটা থেকে বের হওয়া উচিত। নাহলে তো সাফল্য আসবে না জীবনে। ঠিক। আহ
আমি এটাকে না একটু গল্পের আকারে বলি। ওকে, তাহলে ওকে। মনে হয় ব্যাপারটা সুবিধা হবে। আমি ২ টো গল্প কন্টিনিউয়াসলি বলব। ২ টো গল্পকে না আমি রিকোয়েস্ট করব প্রত্যেক যারা শুনছেন বারবার শুনবেন। কেননা একবার শুনলে না সুপারফিশিয়াল লার্নিং হয়, সারফেস লার্নিং হয়। হুম, ৩ বার ৪ বার শুনলে ডিপ লার্নিং হয়। হুম। ডিপ লার্নিং না মনের মধ্যে অনেকক্ষণ বেশিক্ষণ থাকে। রাইট। যেটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে শিফট হয়। তো শর্ট টার্ম মেমোরি আমাদের পারফিউমের মতন একটু, হুম, একটু হ্যাপিনেস দেবে। কিন্তু যার মনে সুগন্ধ থাকবে তখন আর বাইরে থেকে পারফিউম দিতে হবে না। তো রাইট। ১ম গল্প হলো সাপ আর ব্যাঙের গল্প। এই গল্পটা আমি বহু স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে বলেছি। সো একটা জঙ্গলে দেখা যাচ্ছে একটা সাপও রয়েছে, ব্যাঙও রয়েছে এবং দুজনেই সকালবেলা ঘুম থেকে উঠে তাদের অলমাইটির কাছে প্রে করে যে, "অলমাইটি আমাদের সন্তান নিয়ে আমরা যেন ভালো থাকি, দুবেলার যেন খাবারটুকু পাই।" তো একটা দিন দেখা যাচ্ছে সাপ ৪ দিন ধরে কোনো খাবার পায়নি। আর ওই একই জঙ্গলে আরেকটা ব্যাঙ সে তার জন্মদিনে খাবার খুঁজতে বেরিয়েছে। তো দুজনেরই প্রার্থনা সকালে উঠে খাবার। যে, "অলমাইটি তুমি তো আজকে আমাকে খাবার দাওনি। আজকের দিনটা যাতে ভালো হয়, একটু পেট ভরে যেন খাই।" অলমাইটির কাছে দুজনেই কি? সেম। অলমাইটি দুজনকেই বলে দিল তথাস্তু। এবার সারাদিন ব্যাঙটা প্রচুর খাবার খেয়েছে এবং কোলা ব্যাঙ, বড় ব্যাঙ হুম, আর গলার মধ্যে কিছু খাবার নিয়ে সে বাড়ি ফিরছে তার বাচ্চাদের জন্য। হুম। সারাদিন সাপটা বসে আছে যে কখন খাবার পাবো। আর পড়বি তো পড় ঠিক ওই ব্যাঙটা সাপের সামনে ঠিক সন্ধ্যেবেলা। সাপ কিছু না ভেবেই ঝপ করে সেই ব্যাঙটাকে কামড়েছে এবং আপনি জানেন যে সাপ কামড়ায় মানে চিবিয়ে খায় না, সাপ গিলে খায়। গিলে খায়। এবং যে মোমেন্টে ব্যাঙটাকে ধরে দুজনেরই প্রার্থনা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম বৃষ্টি শুরু হয়ে গেছে। হুম, মানে সিনেমার মতন করে ভাবুন তাহলে বুঝতে পারবেন। এবার ব্যাঙ ওপরে প্রার্থনা করছে অলমাইটির কাছে, "অলমাইটি আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ। তুমি ইনস্ট্রাকশন দাও আমার কি করা উচিত। বিকজ ওয়াও! টাফ টাইম নেভার লাস্ট, টাফ পিপল ডু। সো তুমি আমাকে টাফ টাইম দিয়েছ। আমি জানি আমি টাফ থাকলে বেরিয়ে যাব।" সেম টাইমে সাপ প্রার্থনা করছে, "খাবার তো ধরলাম কিন্তু ভালো করে ধরতে পারিনি। আমাকে আরেকবার ধরার সুযোগ দাও যাতে আমি ওকে গিলে খেতে পারি।" দুজনের কাছেই সেম, অলমাইটির কাছে হুম, দুজনেই সেম। ব্যাঙ হঠাৎ করে দেখলো বিদ্যুৎ চমকাচ্ছে। ব্যাঙ যেন শুনতে পেল যে উপর থেকে উনি বলছেন যে, "পড়ে আছিস পড়ে থাক।" ব্যাঙ বুঝে গেল নড়া যাবে না। নড়া যাবে না। একদম স্ট্যান্ড স্টিল একদম স্ট্যাচু ছোটবেলার গেমের মতন স্কুলে। আর সাপকে বলল, "ধরে আছিস ধরে থাক।" সাপও বুঝে গেল আমি যদি এখন ধরে ছাড়তে যাই, ও তো বেঁচে আছে, ও পালিয়ে যাবে। পালিয়ে যাবে। সারারাত দুজনে একরকমভাবে পড়ে থাকলো। মানে কেউ নড়াচড়া কেউ করছে না। নড়াচড়া করছে না, এও ছাড়ছে না, ও নড়ছে না। ভোরের দিকে যখন আলো হয়ে গেছে সাপের কি মনে হলো, মনে হয় এতক্ষণ মরে গেছে। আর নড়াচড়া করছে না, এবার আমি খাই। তো যেই না মুখ খুলে ধরতে গেল, ইন দ্য মিন টাইম তার ব্যাঙ জাম্প করল। জাম্প করল। দুজনেরই প্রার্থনা শুরু হয়েছে। সাপ বলছে, "ঈশ্বর, আল্লাহ, এ আপনার কি পরীক্ষা? আপনি মুখে খাবার দিয়ে নিয়ে নিলেন।" ঠিক সেম টাইমে ব্যাঙ বলছে, "আল্লাহ, ঈশ্বর, আমি জানতাম তোমার পরীক্ষায় আমি সফল হব। তার কারণ তুমি আমার সাথে আছো।" এবার বৃষ্টি পড়ে যাচ্ছে এবং দুজনেই যেন শুনতে পাচ্ছে, "তোমরা তোমাদের কর্মের ফল পেয়েছো, আমি উপলক্ষ মাত্র।" সাপকে এবার মেসেজ দিচ্ছে, সাপ এ যেন শুনতে পাচ্ছে যে, "তোকে তো আমি বলেছিলাম ধরে আছিস ধরে থাক। তুই ছাড়লি কেন?" আর ব্যাঙকে বলল, "তুমি মুক্ত পেয়েছো বিকজ তুমি পড়েছিলে বলে। আমি জাস্ট বলেছিলাম।" হুম, সো মেসেজ এটাই, আমরা অনেক সময় ব্যাঙের মতন হয়ে যাই। ডিপ্রেশন আছে, "দূর আমার দ্বারা হবে না, দূর আমার দ্বারা হবে না।" সরি সাপের মতন হয়ে যাই। আমরা অনেক সময় সাপের মতন হয়ে যাই। একটা সার্টেন টাইমের পর আমরা ধৈর্য রাখতে পারি না। সেজন্য আমাদের কাছে কোনো ভালো জিনিস হওয়ার থাকলেও অনেক সময় ছিটকে যায়। ঠিক উল্টো দিকে আমরা অনেক সময় ব্যাঙের মতনও হই। ছোটবেলা থেকে সেই ঘ্যান ঘ্যান করে ওই খেলনাটা দাও না, দাও না, দাও না। এভাবেও তো হুম, হুম, বহুবার হুম। আমরা খেলনা আদায় করেছি বাবা-মার রাইট, কাছ থেকে। রাইট, রাইট। কন্ডিশন দিয়েছে, "পড়াশোনা করো তাহলে দেবো, অঙ্কে ১০ এ ৯ পাও দেবো।" আমরা করেছি কিন্তু। তো ঠিক সেরকম আমাদের বুঝতে হবে আমাদের লাইফে ডিপ্রেশন এক্সটার্নাল সিচুয়েশন এর দ্বারা আমি ট্রিগার্ড হয়েছি বলে ডিপ্রেশন। দেয়ার ইজ নো ডিপ্রেশন। ইটস অল অ্যাবাউট ইউর পারসেপশন। ইয়েস। আপনি কিভাবে দেখছেন। সেম থিং দেয়ার ইজ নো অ্যাংজাইটি। অ্যাংজাইটি নিয়ে আমরা যেটা বলে থাকি, অ্যাংজাইটির যদি ইংলিশ একটু ব্যাখ্যা করে দিই, হোয়াট ইজ অ্যাংজাইটি? When you think too much about your future. আর ইয়েস। হোয়াট ইজ ডিপ্রেশন? When you are too much thinking about your past. পাস্ট। বিকজ পাস্ট আর ফিউচার রিয়েলিটিতে এক্সিস্ট করে না। রিয়েলিটিতে প্রেজেন্ট এক্সিস্ট করে। তাহলে প্রেজেন্টে থাকার একটাই ফর্মুলা, সবসময় যদি নিজেকে আমি একটু কারেক্টিভ মোডে থাকি যে আমি জিনিসগুলোকে কিভাবে দেখব। যেরকম এক্সাম্পল দিচ্ছি। আমি ৩ টে সহজ প্রশ্ন আপনাকে করব। আপনি খুব স্পিডে উত্তর দেবেন। না ভেবে কিন্তু। ঠিক ওকে, আছে? ওকে। আপনারাও কিন্তু তাই করবেন। ২ আর ২ এ কত হয়? ২ আর ২ এ ৪। ভেরি গুড। তাড়াতাড়ি উত্তর দিতে হবে, হ্যাঁ? সূর্য পূর্ব দিক থেকে ওঠে। আমরা স্কুলে পড়েছি। আর কোথায় অস্ত যায়? পশ্চিম দিক। পশ্চিমে অস্ত যায়। কথাটা ঠিক না ভুল? ঠিক। অবশ্যই ঠিক। আমরা শাহজাহানের কথা জানি, তাই তো? শাহজাহান বিখ্যাত, আমরা জানি যে যার ছবি বা মূর্তি আমাদের বাড়িতে থাকে তাজমহল। কতবার বানিয়েছে? আমরা একবার। জানি কিন্তু একবার। তো এই উত্তরগুলো কিন্তু কোনো ভুল নেই। এগুলো কমন উত্তর। কিন্তু পৃথিবী আপগ্রেড করছে। তাহলে আমরা আমাদের পারসেপশন কেও আপগ্রেড করতে পারি। যেরকম ২ আর ২ এ তো ২২ ও হতে পারে।
হুম, আমি তো যোগ করার কথা বলিনি। হুম। আপনি ৪ বললেন কেন? আমি ৪ বলছি কেন? কারণ ছোটবেলা থেকে আমরা ওটা শুনে এসেছি ২ আর ২ মানে ৪ ৪। আর বাট সূর্য তো ওঠে না। সূর্য তো ওঠে না, সূর্য সূর্য ফিক্সড। হ্যাঁ, ফিক্সড। দুনিয়া ঘুরছে। দুনিয়া ঘুরছে। মানে এই যে কনসেপ্ট, এই যে সায়েন্সের কনসেপ্ট আর শাহজাহান ফিজিক্যালি তাজমহল বানানোর আগে মেটাফরিক অ্যান্সার হ্যাঁ, ২ বার। মনে কিন্তু হ্যাঁ, অনেকবার ওটাকে অনেকবার স্কেচ বানিয়েছে, করেছে। অনেকবার স্কেচ তার করেছে। মানে দেখার দৃষ্টিভঙ্গি। রাইট। ওই রিসেন্টলি একটা সেমিনারে বলছিলাম, একজনের একটা ট্রেন অ্যাক্সিডেন্টে একজনের হাত কেটে গেছে। সে ওপরে তাকিয়ে বলছে, "আল্লাহ, ঈশ্বর, আমি খুব ধন্য যে হাত কেটে গেল। কালকে আমার বাড়িতে অনুষ্ঠান আছে। বাড়ির আত্মীয়-স্বজনদের সাথে আমার সন্তানরা আমাকে পাবে, আমার বাবা-মা আমাকে পাবে। তুমি যে আমাকে বাঁচিয়ে দিয়েছো এর থেকে কি এর হয়?" থেকে কি আর হয়? পাশের কম্পার্টমেন্টে কার নোকটা ফেটে গেছে। সে বলছে, "কারুর কিচ্ছু হলো না, তুমি আমার নোকটা ফাটিয়ে দিলে।" হুম, দেখার দৃষ্টিভঙ্গি। দেখার সো দৃষ্টিভঙ্গি। এটা এই গল্পগুলো কি আর কিছুই না। এগুলো হচ্ছে মনে রাখার কথা। আরেকটা কথা, যেটা আরেকটা গল্প বললাম। একটা জঙ্গলে, ফুলের জঙ্গল। মানে পুরো ফুল ফুটে আছে। আর সেখানে একটা মাছি অনেকক্ষণ ধরে বোঁ করছে। রাইট? কিন্তু নামতে পারছে না। বিকজ ওই ফুলের মধ্যে ওর খাবারটা দেখছে না। হঠাৎ করে দেখলো একটা ফুল গাছের তলায় কিছু একটা ইঁদুর মরে পড়ে আছে। সে নেমে ওই ইঁদুরের মধ্যে খাচ্ছে, আর যেরকম মাছি করে হুম, মুখ হুম, দিয়ে হুম। বমি করছে, হুম, আবার হুম, ওটা হুম। খাচ্ছে। পাশে আরেকটা জায়গায় ভাগাড়, যেখানে প্রচুর ময়লা পড়ে আছে। আর তার উপরে একটা মৌমাছি ঘুরছে। একই রকম সাউন্ড কিন্তু বোঁ করে। মজার কথাটা কি, ওই মৌমাছিটা ওই ভাগাড়ের মধ্যে কিছুতেই নামতে পারছে না, বিকজ পচা গন্ধ হুম, বেরোচ্ছে। কিন্তু দূর থেকে দেখলো কিছু একটা প্রাণী মরে আছে, আর তার ঠিক পিছনে একটা ছোট্ট ফুল ফুটে আছে। ও ফুলের মধ্যে বসে নিডল দিয়ে মধুটা খেয়ে উড়ে গেল। মানে মজাটা কোথায়? আমরা সবাই কিন্তু মাছি আর মৌমাছি মাইন্ডসেটে থাকি। যদি মৌমাছি মাইন্ডসেটে থাকি, সব ভালোর মধ্যে খারাপ দেখব। যেটাই হবে না তার মধ্যে আমরা খারাপ খুঁজে বার করব। আর যদি মৌমাছি মাইন্ডসেটে থাকি, যতই খারাপ থাক তার মধ্যে ঠিক ভালোটাকে চুজ করব, আর ওই ভালোটা নিয়ে এমনভাবে নিজেকে জুতো পালিশের মতন পালিশ করব যে আমি সবসময় ভেতর থেকে চকচকে হব। আমরা অনেক সময় ভুলে যাই গুরুদের কথা, বাবা-মায়ের কথা। কিন্তু বাবা-মা, গুরু কিন্তু অনেকটা শিরীষ কাগজের মতন। কাঠকে ঘষে চকচকে করে দেয়। নিজে কিন্তু নিঃশেষ হয়ে যায়। হুম। আজকের দিনের কত মা আমার কাছে আসে বিভিন্ন দেশ-দশ থেকে। আমার তো অনলাইনে প্রচুর ক্লাস করাতে হয়। প্রচুর বাবা-মার একটাই বক্তব্য, বাচ্চা কথা শুনছে না। কিন্তু মায়েদের কান্না দেখে আমি বুঝতে পারি মায়েরা না, মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এ ভুগছে। মানে ওসিডি হয়ে ভাবতে, 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 ভাবতে। ভাবতে একদম আর বাচ্চারাও এত ডিস্ট্রাক্টেড, তাদের কাছে তাদেরও দোষ নয়। তাদের সব পড়াশোনা মোবাইলে। এবার মোবাইলের মধ্যে কতটা পড়াশোনায় থাকবে, কতটা WhatsApp এর চ্যাটে থাকবে, কতটা Instagram এর চ্যাটে থাকবে, কতটা Facebook এ কে কি ডাকছে বা Snapchat এ কে হাই লিখছে, ওইগুলোতে থাকবে। তার মধ্যে না ব্যালেন্স করতে পারছে না। তো আমার মনে হয় বাচ্চাদের জন্য বলব, এবং যারা সিনিয়র আছেন, যারা রোজ এই চ্যালেঞ্জগুলো ফেস করছেন, আমি আমার অভিজ্ঞতা বলছি, আমি জ্ঞান দিচ্ছি না, এক্সপেরিয়েন্স বলছি। যে আমরা যদি এভাবে দেখি, একটা শান্ত একটা পুকুর, আর আমাদের হাতে রয়েছে একটা কাগজ। কাগজটাকে ভাঁজ করে আমরা ছোটবেলায় নৌকার মতন নৌকা, যদি হ্যাঁ। আস্তে করে জলে রেখে দিই, আর জলটায় যদি কোনো ঢেউ না থাকে, মানে ওয়েভ না থাকে, হুম। ওইটা কিন্তু অনেকক্ষণ ভাসবে। অনেকক্ষণ মানে ভাসবে। বলা যেতে পারে হয়তো সারাদিনই ভেসে থাকবে। কিন্তু সেই পুকুরেই যদি ওই একই রকম কাগজ একটা জলের উপর এরমভাবে ফেলে দিই, জলে পড়ার পর ০.৫ ঘন্টার মধ্যে কিন্তু জলে ডুবে যাবে। মানে যদি এভাবে দেখি, জলটা হচ্ছে আমাদের সিচুয়েশনস, আর নৌকা আর ওই কাগজটা ডুবে যাওয়াটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড। মানে কোথায় ভাসতে হবে আর কোথায় ডুবতে হবে, এই বোধটা কিন্তু আমাদের থাকা উচিত। যদি রাইট। না থাকে, তাহলে রাইট পারসন এর কাছে যেতে হবে। আপনার কাছে আসতে হবে, আপনার ফিল্ডের লোকেদের কাছে। যদি কেউ মনে করে আমার কাছে আসতে হবে, মানে আমি বলছি না আমি অনেকটা জানি। কিন্তু আমরা যে কাজটা করি, এই কাজটার একটা মূল্য আজকের সমাজের কিন্তু বিরাটভাবে রয়েছে। কিন্তু অনেকে মনে করে আমার তো কোনো প্রবলেম নেই। রাইট। প্রবলেমটা ইম্পোর্টেন্ট না। আমরা যখন কোনো সিচুয়েশন এ পড়ি, অনেক সময় আমাদের কাছে উত্তর থাকে না। হুম। কিন্তু সবাই তো আমরা এক্সপেরিয়েন্সড নই। মানুষ দেখে শেখে, মানুষ ঠেকে শেখে। কিন্তু দেখে শেখার ভালোটা কি? সময় কম লাগে। ঠেকে শেখার ভালোটা কি? নিজে মূল্য এক্সপেরিয়েন্স হ্যাঁ, করলাম। কিন্তু মূল্য ঠেকে দিতে হয়। শেখার নেগেটিভ কি? অনেক সময় না, সময় অনেক চলে যায়। অনেক ছেলেমেয়েকে বলতে শুনি, "বাবা-মা কি জানে? নিজে মাধ্যমিকে কত পেয়েছিলে? আমাকে জ্ঞান দিতে এসছো।" কিন্তু যে বাবা-মা না থাকলে তুমি বাবা পৃথিবীর আলো দেখতে না, তাকে তুমি ইনসাল্ট করছো। এবার ইনসাল্ট তো ঘুরে আসবেই। লাইফ রাইট। ইস এ বুমেরাং। বুমেরাং ঠিক হবেই। যেরকম দেবে সেরকম তোমার কাছে ঘুরে আসবে। সো এই কনসেপ্টটা খুব ইম্পোর্টেন্ট। আমার মনে হয় আজকের দিনের বাচ্চাদেরও বোঝা উচিত যে বাবা-মা যখন বলছে, কোথাও একটু ডিসকাশন মোডে যায় না। হুম। সবসময় আর্গুমেন্টিভ মোডে যাওয়ার তো কোনো মানে নেই। বিকজ আমি যদি ডিসাইড করি আমি আর্গুমেন্ট করে জিতবো, জিততে পারি, কিন্তু আরেকজনকে হারাতেও পারি। যে কারণে ভালোবাসা অনেক সময় আর্গুমেন্টে অনেক জেতে, কিন্তু ভালোবাসার মানুষটাকে হারায়। হারায়। কিন্তু সেখানে আর্গুমেন্টে না গিয়ে ডিসকাশন এ গিয়ে যদি দুটো সরি বললে ভালোবাসাটা যদি দ্বিগুণ হয়ে যায়, তো অসুবিধা কি আছে?
আমি ইগোতে ফাইট না করে আমি হুম। যদি দুটো সরি বলে দিই, খুব একটা অসুবিধা নেই না? আমার মনে হয় আপনি দাদা এই চেয়ারে আজকে যেখানে আমাকে বসার সুযোগ দিয়েছেন, অনেক জ্ঞানী-গুণী মানুষরাও বসেছেন এবং আরো পৃথিবীর বিখ্যাত মানুষরা এসে বসবেন। আমি জানি। আমার মনে হয় আপনি আমার সাথে একমত হবেন যে য যত যতই আমরা বড় হয়ে যাই না কেন, কোথাও কিন্তু আমাদের মধ্যে একটা ছোট আমি আছে। মানে আমি যদি আপনাকে বলি, একটা কাগজ আর একটা পেন দিয়ে, "দেখি ২ মিনিটের একটা ছবি বানান তো।" আমি এখনই যারা আমাদের পডকাস্ট শুনছে, আমি যদি বলি, "চলুন এটা একটা গেম। আমরা সবাই মিলে একটা কাগজ নেবো আর কাগজটা নিয়ে একটা ছবি আঁকবো। ২ মিনিট আপনার হাতে টাইম।" আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ২ মিনিটে 95% মানুষ আঁকবে একটা বাড়ি, পিছনে পাহাড়, একটা নদী। আর 10% মানুষের মধ্যে 9% মানুষ দুটো ফুল বা একটা গোলাপের পাপড়ি বা একটা গাছের একটা স্ট্রাকচার। তার মানে ওই আঁকাটা যদি আপনি ক্লাস 1 থেকে 5 এর স্কুলে টানান, আপনার বয়স কত? আমার বয়স কত? আমার বয়স 52। আপনার বয়স কত আমি জানি না। বাট দেখতে আপনি কিন্তু অনেকটাই ইয়ং আছেন। বা কাছাকাছি বয়স। সো আপনার আমার মতন মানুষও যদি ওই একটা সেই ছোট ৫ বছরের বাচ্চার মতন আঁকাটা আঁকি, আর সেটার নাম না লিখে যদি স্কুলে কিন্ডারগার্টেন স্কুলে টানানো হয় না, সবাই বলবে ৫ বছরের বাচ্চা এঁকেছে। মানে কি? আমাদের মধ্যে কিন্তু একটা বাচ্চা আমি আছে। হুম। ওই বাচ্চা আমিটার সাথে না মাঝে, মাঝে কানেক্ট করা উচিত। যেটার উপর বেস করে আমি দুটো বইও লিখেছি। যে বইটা, একটা বইয়ের নাম 'যে বোঝে সে খোঁজে', আরেকটা বইয়ের নাম হচ্ছে 'রিবার্থ', যেটা এই রিসেন্টলি রিবার্থ। আমার জন্মদিনে বেরোলো। এটা বাংলাদেশের রকমারি.com যে হ্যাঁ, কোম্পানিটা আছে, ওদের ইয়েতে পাবে, মানে পাওয়া যারা যাবে। এখানে ভিউয়ার্স আছে তারা ওকে, চাইলেই গ্রেট, ওটা গ্রেট। বইটা পেতে পারে। ওই বইয়ের মধ্যে এরকম প্রচুর উপমা দেওয়া আছে। সো একটা উপমা মনে পড়ে গেল। আমার মনে হয় এই উপমাটা অনেকেরই কাজে লাগবে। সো অনেক সময় আমরা অন্যের ভুলটা এত দেখতে পাই, তো নিজেকে কারেকশন করার টাইমই পাই না আরকি। সো বেসড অন দ্যাট আরকি। সো এক বয়স্ক ভদ্রলোক, সে বাড়িতে খুব ডিস্টার্ব তার ওয়াইফকে নিয়ে। ওয়াইফকে যখনই কিছু বলে, ওয়াইফ পাত্তা দেয় না। তো এবার বয়স্ক লোকেদের একটা ইয়ে হয় না? ওই গ্যাদারিং হয় না? হুম, সব গ্যাদারিং। জায়গাতেই হয়। তারা কথা বলছে, "কেমন আছো না আছো?" বলল, "ছেলে তো বড় হয়ে বাইরে থাকে, মেয়ে বাইরে থাকে। আমার বউকে নিয়ে কি প্রবলেম?" সো বলছে, "কি প্রবলেম?" বলছে, "বউকে একটা ইনস্ট্রাকশন ৪ বার বলতে হয়, তারপরে শুনতে পায়।" বলল, "ও কানে কম শুনছে? তুমি আমার ছেলের কাছে চলে যাও।" বলল, "আমার বউ তো যাবে না। আমার বউ কিছুতেই যেতে চায় না। আমি অনেকবার বলেছি, ও পাত্তা দেয় না।" বলল, "ঠিক আছে, তাহলে তুমি ছেলের কাছে যাও। ছেলে কিছু বুদ্ধি দেবে। সেই বুদ্ধিটা এনে তুমি এপ্লাই করো। আমার ছেলে কিন্তু এগুলোতে এক্সপার্ট।" তো যাওয়া মাত্র বলে, "কাকু আপনি আসেন, বসেন। কি ব্যাপার কাকু?" তখন বলেছে, বলল, "বুঝতে পেরেছি। তাহলে ওনার একটা হিয়ারিং এইড লাগবে। মানে কানের কিছু মেশিন। কানের মেশিন। কানের মেশিনের অনেক রকম ভাগ আছে। যে হুম, কতদূর থেকে শুনতে পাচ্ছে তার উপর ডিপেন্ড করবে মেশিন।" হুম। সো বলল, "ঠিক আছে, আমি একটা মেশিন দিয়ে দেবো। উনি বুঝতেও পারবেন না। কিন্তু মেশিনটা কোনটা দেবো সেটা বোঝার জন্য আপনাকে একটা ট্রিক বলে দিই। আপনি বাড়িতে গিয়ে আজকে করবেন।" বলল, "ঠিক আছে।" বলে, "কি ট্রিক?" বলল, "১ম এ দরজা খুলবেন, তখন মাসিমা কোথায় থাকেন?" বলল, "তখন কাকিমা বা মাসিমা রান্নাঘরে থাকেন।" বলল, "কত ডিসট্যান্স?" বলে, "৩০ ফুট।" মানে ভেতরের ঘরে। হুম, বলল, "আপনি ৩০ ফুট থেকে চেঁচিয়ে বলবেন, 'ওগো শুনছো?' বলে, "চা বা কফি খান তো?" বলে, "হ্যাঁ।" বলে, "ওটা বলবেন। দেখবেন উত্তর আসছে নাকি। যদি না আসে তাহলে ২০ ফুটে যাবেন। যদি উত্তর না আসে ১৫ ফুটে যাবেন। তারপরে ১০ ফুটে, তারপরে ৫ ফুটে। দ দেখবেন কোনখান কোন থেকে রেঞ্জ উত্তরটা আসছে। থেকে তাহলে উত্তরটা রেঞ্জটা আসছে? পেয়ে যাবেন তার উপর। তো খুব খুশি ভদ্রলোক। শুনে গিয়ে বাড়িতে গেছে, দরজা "কি গো শুনছো? চাটা বানালে?" কোনো উত্তর নো নেই। অ্যান্সার। ৩০ ফুট, ২০ ফুট, ১৫ ফুট, ১০ ফুট, ৫ ফুট, ৫ বার হয়ে গেছে। এবার ১ ফুটের ডিসট্যান্স এসছে। তখন জোরে, জোরে চেঁচিয়ে বলছে, "কি গো ৫ বার ধরে বললাম চাটা বানালে, কোনো উত্তর দিচ্ছ না?" ওয়াইফ ঘুরে বলল, "আমি ৬ বার উত্তর দিয়েছি যে চা রেডি আছে, তুমি পাশে বসো, আমি চা দেবো।" মানে প্রবলেমটা ছিল হাসব্যান্ডের আরকি। হাসব্যান্ড শুনতে পায় না। সে বউয়ের ভুল ধরছে আরকি। তো আমরা অনেক সময় না অন্যের ভুল ধরতে এত ব্যস্ত হয়ে যাই, নিজের কারেকশন করার টাইম পাই না। সো অলওয়েজ রিমেম্বার, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে শিখেছি। আমরা প্রত্যেকদিন যদি নিজেকে একটু 1% করেও ছোট, 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 ছোট ভাবে কারেক্ট করি না, তাহলে আমার মনে হয় অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে। খুব সুন্দর আমার মনে হয় এই গল্পটাও আপনার পডকাস্টের যারা লিসনার আছে ভালো বাসবে, ভালো লাগবে। সো এক বয়স্ক দাদু, দাদু মানে দাদু, যে আগেকার দিনে কর্তামা বলতো আরকি। হুম, মানে দাদা। মায়ের, মায়ের হ্যাঁ, মা এরকম মায়ের একটা মা, ব্যাপার হ্যাঁ, আরকি। সো দাদা। হ্যাঁ, তার ১১০ বছর বয়স। তিনি ডেথ বেডে, মানে মৃত্যু শয্যায় শুয়ে আছেন। তিনি বারবার পুরো ইয়েকে বলছেন, মানে সবাইকে বলছেন যে, "আমার গলা শুকিয়ে যাচ্ছে।" তো ছেলে দাঁড়িয়ে আছে। ছেলের বয়সই ৭০। মানে যার ১১০ তার ছেলের বয়স তো ৭৫-৮০ হবেই। ৮০, তার যে ছেলে তার ৬০ বছর বয়স। তার যে মেয়ে তার বয়স ৩৫। তার যে ছেলে মানে 4th জেনারেশনের বাচ্চা, জাস্ট ১০-১২ বছর, সে দাদুকে এসে বলছে, "গল্প বলো।" সে দাদু তখন মৃতপ্রায়। হুম, তো দাদু বলল, ডাকলো, নাতিকে বসালো। বলল, "গল্পটা খুব মন দিয়ে শুনবি।" দাদুও বুঝতে পারছে তার মানে
আর শরীর দিচ্ছে না। হুম, তো বললো, "জানিস আমি যখন তোর মতন ছিলাম আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল। বিদেশে, বিদেশে চাকরি করত। তো আমি যখন যে দেশে যেতাম আমি সেই দেশের মানুষের মন পরিষ্কার করার চেষ্টা করতাম। প্রচুর চেষ্টা করেছি। প্রচুর চেষ্টা করেও আমি কিছু করতে পারিনি। বিকজ যখন বড় হলাম দেখলাম কেউ চেঞ্জ হয়নি। বাবার দেশে পোস্টিং হলো। তখন আমি চেষ্টা করলাম যে স্টেটে আমি আছি সেই স্টেটের বাবা যেখানে, যেখানে ডিউটি হুম। করত সেখানে গিয়ে লোকজনকে ঠিক করা। এই করতে গিয়ে যখন আমার ২৬ বছর বয়স হলো আমি চাকরি পেলাম। তখন আমি যে শহরে চাকরি পেলাম, যে ডিস্ট্রিক্টে, আমি চেষ্টা করলাম ওই ডিস্ট্রিক্টের লোকগুলোকে চেঞ্জ করতে। তো ২৬ বছর থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ জব করলাম ৬০ বছর অবধি। অনেক চেষ্টা করে দেখলাম কাউকে চেঞ্জ করতে পারলাম না। ৬০ বছরে রিটায়ার করে যে পাড়ায় থাকা আরম্ভ করলাম আমি দেখলাম এখানে ২০ টা বাড়ি আছে। এই ২০ টা বাড়ির লোকজনকে ওদেরকে ধরে, চেঞ্জ ধরে চেঞ্জ করতে হবে। করি। দেখতে গিয়ে যখন আমার ৮৫ হলো, আমি দেখলাম তারা চেঞ্জ হলো না। তারপর ডিসাইড করলাম এরা যখন চেঞ্জ হলো না, আমার ছেলেদেরকে চেঞ্জ করি। সো ৮৫ থেকে ১১০ অব্দি আমি ছেলেদেরকে চেঞ্জ করতে গিয়ে দেখলাম তারাও চেঞ্জ হলো না। বলে, "তারপর?" বাচ্চারা যেরকম বলে, হুম, "তারপর?" তারপর? বলল, "তখন আমি ভাবলাম শুরুতে যদি উল্টোটা করতাম কি ভালোই না হতো।" বলল, "উল্টোটা মানে?" বলল, "১ম দিন যদি আমি নিজেকে চেঞ্জ করতাম আর নিজের পাড়ার ৪ টে লোকের মধ্যে আমার ওই চেঞ্জটাকে শো করতে পারতাম যে, 'দেখো আমি বদলেছি, তোমরাও বদলাতে পারো।' তাহলে ব্যাপারটা আ মানে কেমন হতো? অন্যরকম হয়। মজাটা কোথায় হয় জানেন তো? আমরা সবাই সবার দিকে আঙুল তুলি। কিন্তু অন্যের দিকে আঙুল তুললে যে নিজের দিকে ৩ টে আঙুল থাকে সেটা ভুলে যাই। সেই রাজার গল্প আছে না? আপনিও হুম, জানেন এই গল্পটা। যে এক দেশে এক রাজা ছিল। তার হঠাৎ করে ইচ্ছা করলো দুধসাগর বানাবে। এখন দুধসাগর বানাবে, রাজা জানতেন যে আমার দেশের প্রত্যেকটা লোক খুব ভালো। এত ভালো লোক আমি আগে কখনো দেখিনি। প্রত্যেককে বলল, "তোমরা আমাকে হেল্প করবে?" সব প্রজারা বলল, "হ্যাঁ, করব।" তো রাজা বলল, "ঠিক আছে, তোমাদের সবার বাড়িতে গাভী আছে মানে গরু আছে?" বলল, হুম। "হ্যাঁ।" বলল, "সবাই ২ গ্লাস করে সবাই মিলে আমি একটা গর্ত খুঁড়ব। তোমরা সবাই রাত্রিবেলা এসে ২ গ্লাস করে দুধ দুধ দিয়ে ঢেলে যাবে। যাবা। পরের দিন সকালবেলা দুধসাগর হবে।" রাজার অসীম বিশ্বাস, সবার জন্য রেখে দিল। হুম, এবং মজাটা কি হলো, সকালবেলা উঠে দেখে রাজা এসে পুরো জলের সাগর হয়ে আছে। রাজা প্রহরী লাগালো, গুপ্তচর লাগালো। গুপ্তচর এসে রাজাকে যেটা বলল, রাজার মন খারাপ হয়ে গেল। বলল, "এ কি ব্যাপার?" বলল, "কি ব্যাপার মহারাজ? সবাই কি ভেবেছে জানেন? যে সবাই তো দুধ দেবে। আমি যদি ১ গ্লাস দুধ দিই কার কি প্রবলেম আছে?" হুম। মানে সবাই অন্যের কথা ভেবে নিজে ভুল করেছে এবং সবাই মিলে সেই জল তৈরি করে মানে ফেলেছে। সবাই ভেবেছে যে সবাই ভেবেছে সবাই তো ও দিবেই, ঠিক আমি করবে না তো। দিলে কি হবে? আমি একটুখানি ভুল করলে কি হয়েছে? আমি একটা বাসের টিকিট ফেললাম রাস্তায় কি প্রবলেম হয়েছে? আমি একটা রুমাল রাস্তায় ফেললাম নোংরা রুমাল কি হয়েছে? সবাই ডাস্টবিনে ফেলবে। তাহলে সবাই ডাস্টবিনে ফেলার আগে, আগে নিজে তো আমি ১০ জনের ডাস্টবিন তো পরিষ্কার করি। সো এই নিজের চেতনাটা জাগা উচিত। আমার মনে হয় এই ছোট, ছোট চেঞ্জ প্রত্যেকে যদি ইন্টারনাল বিলিফ সিস্টেমের উপর আপগ্রেডেশন এর উপর কাজ করে, ডেফিনিটলি আমার মনে হয় আমাদের প্রত্যেকের বাড়ি শক্ত হবে। বাড়ি যখন শক্ত হবে, পাড়া শক্ত হবে, পাড়া যখন শক্ত হবে, সমাজ শক্ত হবে, সমাজ যখন শক্ত হবে, দেশ তখন গড়বে। আর দেশ যখন গড়বে, সারা পৃথিবী স্যালুট করে বলবে যে, "দেখতে হলে আমাদের দেশের দিকে তাকাও। রাইট। উই আর দ্য পায়োনিয়ার অফ দিস থিংস।" সো এই বন্ডিংটা আমার মনে হয় সমস্ত মানুষের মধ্যে থাকা উচিত। আর আমরা যারা বাংলায় কথা বলি, আমরা অনেক জায়গায় হেটেড হই। বিদেশে যখন যাই আপনি দেখবেন এরকমভাবে দেখে এশিয়ান হুম, বলে। রাইট, রাইট, কিন্তু এশিয়ান। আমি জানি যে এশিয়ানরা যেরকম খাটতে পারে আর যেরকম ব্রেন আছে মানে আমাদের হার্ট অ্যান্ড হেড দুটো এত সুন্দরভাবে কাজ করে, কিন্তু সেই কাজটা আমরা অনেক সময় করতে পারি না বিকজ আমরা মাঝে, মাঝে বেশি ইমোশনাল হয়ে যাই। রাইট। আমরা ইমোশনালি ড্রাইভ হই। আমরা লজিক ড্রাইভ হই না। যে কারণে বলা হয় ইমোশনাল ড্রাইভ কারা হয়? যাদের শিকদাঁড়া ব্যাকা। কেন বলছি? কেননা লিম্বিক সিস্টেম যেটা আমাদের মেইন, যেটা রেপ্টিলিয়ান ব্রেন যেটা এই পোরশনে থাকে। লিম্বিক যে নার্ভ সেটা কিন্তু ম্যাক্সিমাম থাকে কোথায়? স্পাইনের মধ্যে। তো রিসার্চ বলছে যার স্পাইন যত স্ট্রেট থাকবে তার লিম্বিক সিস্টেম তত কন্ট্রোলে থাকবে। দেখবেন অনেক সময় মনে হয় না রাত্রিবেলা একটা মিষ্টি খেলে ভালো হয়। আমরা বেড়াতে যখন যাই, এই আপনার বাড়িতেই আপনি দাওয়াত দিচ্ছিলেন, বলছিলেন যে লাস্টে কিন্তু মিষ্টি খেতে হবে। সো এই লাস্টের মিষ্টিটা কিন্তু অনেক সময় ভারী হয়ে যায়। তাই হুম, না? সো এই যে মুখের উপরে কন্ট্রোল থাকে না। কেন কন্ট্রোল থাকে না? বিকজ আমরা লিম্বিক ব্রেনের দ্বারা কন্ট্রোল হই এবং আমরা বাঙালিরা বহু সময় বলি, "আরে একবারই তো মিষ্টি খেয়েছেন, এই তো ১ম বার এসলেন, একটা মিষ্টি খেলে কি প্রবলেম হয়েছে?" ভুলটা এখানেই হয়, একটা মিষ্টি নয়। ইটস অল অ্যাবাউট দ্য ম্যাজিক অফ 3D। 3D মানে ডিসিশন যদি ভুল হয় তাহলে ডাইরেকশন ভুল হবেই। রাইট। রাইট? এবার ডিসিশন ডাইরেকশন যদি ভুল হয় তো ডেস্টিনেশনও ভুল হবে। ডেস্টিনেশনও ভুল ভুল হয়ে হবে। যাবে। তার মানে ফার্স্ট এ কোথায় আমাকে সময় দিতে হবে? ডিসিশনে। এবার ডিসিশন ওয়ার্ডটা এসছে কোথা থেকে? ডিসিডরি ওয়ার্ড থেকে। ডিসিডরি ওয়ার্ড মানে সেই সলমন খান বলে একজন বিখ্যাত, আপনি একটু আগেই বলছিলেন না আমাকে সলমন খান বলছেন, আমার শুনে ভালো লাগছিল যে ফিগারটা নাকি সলমন খানের মতন। যদি না শরীরের আরো কোনো পোরশন ঠিক থাকতো। সো সলমন খানের একটা ডায়ালগ আছে আপনারা জানবেন।
मैं अगर कमिट कर दिया तो खुद का भी नहीं सुनता हूँ। মানে আমি যদি কমিটমেন্ট করে দিই তাহলে অন্যেরটা আমি শুনবো না। মানে ডিসাইড ওয়ার্ডটা এসছে ডিসিডরি থেকে। ডিসিডরি মানে ইফ আই কমিট ফর সামথিং আই নেভার ব্যাক আপ। আমি পিছনে আসতে পারবো না। তার মানে ডিসিশন যখন নেবো কোনো একটা বিষয়ে আমাকে স্ট্রং ডিসিশন উইথ রিজন থাকতে হবে। মানে লজিক অ্যান্ড রিজন যেন লজিক অ্যান্ড থাকে। রিজন থাকবে। এবং তারপরে কিন্তু আসছে ডাইরেকশন। মানে আমার কাছে যখনই কেউ আসে পার্সোনাল ওয়ান টু ওয়ান সেশন নিতে বা অল ওভার দ্য ওয়ার্ল্ড যোগাযোগ করে, আমি প্রথমেই বলি যে আমরা একটা ভার্চুয়াল এভারেস্টে উঠবো, যেখানে আপনি হতে পারেন আমার এডমান্ড হিলারি, আই উইল বি ইয়োর তেনজিং নোরগে। তেনজিং নোরগের কাজ কি ছিল? শেরপা, রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে রাইট, যাওয়া। নিয়ে সো যাবে। দুজনের মধ্যে যদি ট্রাস্ট না থাকে, TRUST, হুম, তাহলে অ্যাচিভমেন্ট কি হবে? যে কারণে আমি বাচ্চাদের বা বড়দের ডাইরেক্টলি বলে দিই যে আমার ফর্মুলার একটা ওয়াইফাই আছে। ওয়াইফাইটা হচ্ছে TRUST। টিটা যদি কেটে বাদ দেন তাহলে আমি কাজ করতে পারবো না। টি রাইট। কেটে বাদ দিলে কি হবে? রাস্ট হয়ে যাবে। তাহলে সম্পর্কের মধ্যে ট্রাস্টও থাকবে, রাষ্ট্র রাষ্ট্র থাকবে, থাকবে। তাহলে তো হবে না। যদি বিজনেসও করতে হয় না, উইন উইন হতে হবে, উইন লস নয়। আমাকে আগে অন্যের বেনিফিটটা দেখে তারপরে আমার বেনিফিটটা দেখতে হবে। আর সেটা একমাত্র সম্ভব যখন আমি অন্যকে প্রায়োরিটি দেবো, ইয়েস, অন্যের মতন করে ভাববো। একদম। আর সেই ভাবনার জন্য মনকে সবসময় কি রাখতে হবে? ওপেন মাইন্ডেড থাকতে হবে। সবসময় নিজেকে কানেক্ট করতে হবে। বিকজ এই যে দেখুন আমরাও পডকাস্টটা কি করছি? টু ট্রাই টু কানেক্ট। রাইট। কানেক্ট উইথ হোম? কানেক্ট উইথ অল দ্য বেঙ্গলি পিপল যারা বাংলায় কথা বলেন, যারা বাংলায় শোনেন। তারা অনেক সময় বলে ইংলিশে পডকাস্ট আছে, এই ল্যাঙ্গুয়েজে আছে, ওই ল্যাঙ্গুয়েজে আছে, বাংলায় কিছু নেই। বাংলায় আছে। আপনি চোখটা খুলুন, আপনার মনটা খুলুন। মনের দরজা যদি খোলেন না, একবার যদি সেই মনের দরজায় আলো পড়ে না, একদম সেই ঝকঝক, ঝকঝক করবে। একদম। তো আমার মনে হয় বিশ্বাসটা আগে দরকার যে আমার মধ্যে প্রচুর কিছু আছে। আছে। আ আমি আমি আই এম আমার কিছু সম্ভাবনা আছে। হ্যাঁ, অনেকেই বলে না যে আমি কি ভুলে যে এই দেশে জন্মেছি, এই বাবা না হয়ে ওই বাবা যদি হতো তাহলে তো কত কিছুই হতো। কিন্তু ইউনিভার্সের খেলায় কিন্তু তা বলছে না। হুম, ইউনিভার্সে আপনি দেখুন যেকোনো দেশ বা যেকোনো মানুষ উন্নতি করেছে, যেখানে থেকে শুরু হয়েছে সেটাকে কখনো ব্লেম বা কমপ্লেন করেনি। সে ধরে নিয়েছে যেটা শুরু হয়েছে সেটা এক্সট্রা দিয়েছে। আর আমার কাছে যেটা আছে, পৃথিবীতে বহু মানুষ আছে তার কাছে এটাও নেই। কত মানুষ দুবেলা জল পায় না বলুন তো রাইট, আজকের দিনে? রাইট, রাইট। ৪০ কিলোমিটার হেঁটে সে একবেলা জল নিয়ে আসে, সেটা দিয়ে তার সারাদিন চালায়। আমরা তো দুবেলা জলটা তো পরিষ্কার একদম, জলটা একদম, খেতে একদম পাচ্ছি, পাচ্ছি। রাইট? আমরা আর যাই হোক নিঃশ্বাস তো নিতে পাচ্ছি। তাহলে আমরা যদি প্রত্যেক বাড়িতে ২ টো করে গাছ লাগাই, আর আমার বাড়ির যে দালান, যেরকম আমার মা গোবর দিয়ে এখনো আমি যে বাড়িতে থাকি মাটির একটু বাড়ি। মাটির বাড়ি না, হ্যাঁ, মাটির বাড়ির থেকে শহরের বাড়ি। কিন্তু শহরের বাড়ি। সেখানে গোবর রেখে গোবর দিয়েছি। রেখে দিয়েছে। সেই ছোটবেলার যে অভ্যাস গোবর দিয়ে জায়গাটা পরিষ্কার করা। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি আমরা যদি নিজেরা ছোট, ছোট দায়িত্ব নিই, একটা কমিউনিটি তৈরি করলাম যে আমরা পাড়াটাতে একটাও ময়লা থাকবে না। এবং পাড়াতে সবসময় আমরা ইউনিটি হয়ে কাজ করব যে কোনো বাচ্চা যদি পড়াশোনা করছে তাকে সব দিক দিয়ে আমরা সাপোর্ট সবাই করব। সাপোর্ট করবে। সবাই সবাইকে সাপোর্ট করব। তাহলেই কিন্তু জিনিসটা গ্রো করে, তাই না? এভাবে যদি একটা হেলথি কম্পিটিশন হয়। আজকে একটা পার্কে গেছিলাম। সেখানে খুব সুন্দর একটা লাইন দেখলাম। মন এত ভরে গেল যে কম্পিটিশন যদি করতে হয় ভালো জিনিসে কম্পিটিশন করো। ইয়েস, খারাপ জিনিসে কম্পিটিশন করো না। অনেক সময় আমরা খারাপ জিনিসে কম্পিটিশন করি যে তুই রাইট। আমাকে ঢিল মারলে আমি কিন্তু তোকে পাটকেল মারবো। মা মারতে পারলেও পাটকেল মারবো। আর এই যদি ঢিল মারে সে মুন্না ভাইয়ের মতন মাঝে, মাঝে ফুল দিয়েও তো বলা যায় যে তোমাকেও একদিন আমাকে ফুল দিতে হবে। হুম, সে আমরা সিনেমায় দেখি না হুম। যে গ্র্যাটিটিউড ফিলিংস, গ্র্যাটিটিউড, যে ইয়েস। আমার কাছে অনেক আছে। এটা দিয়েও আমি অনেক কিছু করতে পারি। কিন্তু আমাকে মাঝে, মাঝে কি করতে হবে? শার্প করতে শার্প হবে। করতে হবে। সেই এক রাজার গল্প আছে। সরি, অনেক গল্প হয়ে যাচ্ছে কি? না, 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 না। মানে আমাদের দর্শকরা অন্যভাবে না, নেবে না না, তো? না, সেই গল্পটা মানে আমার তো ইনস্ট্যান্ট আসে, বই পড়ার অভ্যাস তো আছে। কিন্তু একটা কথা বলতে গিয়ে আরেকটা গল্প বেরিয়ে আসে। তো এক রাজা রথে করে যায় এবং তার কাজ যুবরাজকে তৈরি করে যাবে। যাতে যুবরাজও রাজার তার মতন দেশকে পুরো অবর্তমানে কন্ট্রোল করে। অবর্তমানে সে যাতে হ্যাঁ, তো কাজ রাজা করতে পারে। প্রত্যেকদিন সকালবেলা যুবরাজকে নিয়ে পুরো দেশটা ঘুরতেন এবং ওইখানে প্রায় ৪ ঘন্টা লাগতো। মানে উনার ওটা ডিউটি ছিল। আর যুবরাজকে বারবার শেখাতেন, "দেখো ও এরকম করছে, ও ওরকম করছে। তুমি আমার মতন জায়গায় থাকলে কি করবে?" রেগুলার একটা এডুকেশন থাকতো। কিন্তু যুবরাজ ছোট। তার মাথায় কিন্তু একটা জিনিস কন্টিনিউয়াস ঘোরে। এক ভিখারি এক জায়গায় বসে থাকে, এভাবে হাত পেতে। সেই ভিখারি বসে থাকে একটা বাক্সের মধ্যে। তো যেরকম ছোটবেলায় হয় না, ওটার মধ্যে কি আছে? হুম, তো রোজ ওই রাজাকে জিজ্ঞেস করবে মহারাজকে যে, "ওই বাক্সটার মধ্যে কি আছে?" আর মহারাজ রেগে যায় যে, "একটা ভিখারি কোন বাক্সের মধ্যে ভিক্ষা করছে তা দিয়ে তোমার কি দরকার? তুমি এত কিছু দেখাচ্ছ, এগুলো দেখতে পাচ্ছ না?" তো এরকমভাবে রোজ চলছে। যুবরাজ মাথায় ধরে নেয়, যেদিন আমি মহারাজ হব, আমার ফার্স্ট টার্গেট থাকবে
ওই বাক্সটায় কি আছে দেখব। এবং সত্যি একটা দিন এরকম হয় প্রায় ২০ বছর বাদে সে যখন সে সত্যিই রাজা যখন হয়ে রাজা যায়। হয় এবং সেই রথে করে সেইখানে এসে দাঁড়ায়, তখন ওই ভিখারি ওর পায়ের কাছে এসে পড়ে গিয়ে বলে, "আজ যুবরাজ মহারাজ, আজ আমার ভাগ্য বদলে গেছে।" কেননা রথ তো কোনোদিনও দাঁড়াতো না। রাইট। ফার্স্ট টাইম দাঁড়িয়েছে। এবার প্রণাম করা মাত্র সেই যুবরাজ হলেও মনটা তো সেই বাচ্চার মতন আছে। ১ম প্রশ্ন, "এই বাক্সের মধ্যে কি আছে?" যুবরাজকে দেখে ভিখারি ভয় পেয়ে গেছে। বলছে, "কেন মহারাজ? এই বাক্স আমার লাকি বাক্স।" বলে, "সে আবার কি?" বলে, "আমার বাবাও ভিখারি ছিল। বাবা বলেছিল, এই বাক্সের ওপরে ভিক্ষা করলে দুবেলার ভাত তুই পেয়ে যাবি।" বলে, "তাকে কে দিয়েছিল?" বলে, "তাকে তার বাবা দিয়েছিল। বিকজ আমরা পরম্পরা ভিক্ষা করে বেরিয়েছি।" উহ বলল যে, "ওসব বললে হবে না, আমি বাক্স ভাঙব, বাক্স দেখব। বাক্স দেখব।" আরও কান্নাকাটি আরম্ভ করেছে। তো মহারাজ বললেন যে, "দেখো, তোমার এই বাক্সে কি থাকলো আমার ইন্টারেস্ট নেই। কিন্তু বাক্স খোলার পর যাই থাক সেটা আমার। কিন্তু তোমার ১০ জন্ম তুমি যাতে খেতে পারো সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা তোমাকে আমি দিয়ে দেব।" তো তখন খুশি হয়েছে। যেই না বাক্স ভাঙলো, দেখলো ভিতরে দামি, দামি সব হিরে, মণি, মাণিক্য। সো ইটস এ মেটাফর। মানে এই যে আমাদের শরীর, এটাই কিন্তু সবথেকে বড় সবচেয়ে বড় রত্ন। ফারারি। পৃথিবীর সবথেকে দামি ফারারি। রোলস রয়েস সবথেকে দামি ৳২০০,০০,০০,০০০। সেই ৳২০০,০০,০০,০০০ একটা প্রপার্টি নিয়ে আমি যদি বলি আমার কিছুই নেই, আমার দেশের কিছুই নেই, আমি খালি কমপ্লেন আর কমপ্লেন করতে থাকি, অন্যের দিকে আঙুল তুলি। কিন্তু আমার ৳২০০,০০,০০,০০০ প্রপার্টি আছে, সেটা আমি ইউজ করব না। তাহলে কি করে হয়? কিন্তু যদি এভাবে ভাবি, আমার কাছে ৳২,০০০,০০,০০,০০০ প্রপার্টি আছে। আমি এই প্রপার্টিটাকে আরো বিউটিফুলি কিভাবে ইউজ করব? আমার 6 ইঞ্চেসকে কি করে আরো এডুকেট করব? রাইট। এই 3 ইঞ্চেসকে আরো কি করে এডুকেট করব? মানে কোথায় মুখ খুলবো আর কোথায় মুখ খুলবো না? কোথায় কি খাবো আর কোথায় কোথায় কি কি খাবো খাবো না? না? আমরা কোথায় কি খাবো না টাকে ভুলে যাই। খাবোটাতে মনে রাখি। কোথায় কি শুনবো, কোথায় কোথায় কি কি শুনবো শুনবো না? না? কোথায় কি দেখবো, কোথায় কি দেখবো না? কোথায় স্মেল করবো, কোথায় স্মেল করবো না? এই বোধটা যদি একবার প্রত্যেকের মধ্যে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওইদিকে ফোকাসটা যায়, ওই কথায় বলে না ল অফ অ্যাট্রাকশন এ, "Where attention goes energy flows." রাইট। যেদিকে অ্যাটেনশন যাবে এনার্জি সেদিকে যাবে। সো ওইটা কিন্তু নিজেকে তৈরি করতে হবে। কমপ্লেনিং মোডে থাকা যাবে না। সবসময় ভেতর থেকে ভাইব্রেট করতে হবে যে আই এম এ এনার্জি অ্যান্ড হোয়াটএভার আই থিংক, আমি যা ভাববো তাই হবে। আর সবাই মিলে যদি ভাবে, কে বলেছে হবে না? হতে বাধ্য, হতেই একদম, হবে। একদম, একদম, একদম সেই সঠিক। একজন আমাকে বলছিলেন যে ভয়েস আর নয়েজ এর একটা এক্সাম্পল দিন। তো আমি খুব সুন্দর একটা এক্সাম্পল মনে পড়ে গেল ইনস্ট্যান্ট। ধরুন আপনি একটা স্টেশনে দাঁড়িয়ে আছেন। প্রচন্ড ব্যস্ত স্টেশনে। প্রচুর অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এত নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ছাড়বে, অত নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ছাড়বে। হঠাৎ করে দেখলেন আপনার মায়ের গলা। আপনি দেখবেন অত আওয়াজের মধ্যেও কিন্তু আপনি মায়ের গলাটা শুনতে হ্যাঁ, পেলেন। হ্যাঁ, হ্যাঁ। আবার আপনি স্পেসিফিক একটা ফ্লাইটে যাবেন। এয়ারপোর্টে প্রচুর অ্যানাউন্স হচ্ছে। আর ঠিক যখন ওই ফ্লাইটের অ্যানাউন্সমেন্টটা হয়, কোনো আওয়াজ আর কানে ঢোকে না, ওই ফ্লাইটের ওটাই আওয়াজটা ঢোকে। ঢোকে। তার মানে আপনার এই ফ্রেমে, এই যে ফ্রেম, এই ফ্রেমের মধ্যে আপনি কি ফ্রেমে আছেন তার উপর ডিপেন্ড করবে কোনটা রিফ্লেক্ট করবে। মানে খুব সুন্দর একটা মানে একই জিনিসের উপর অনেক আইডিয়া থাকে তো, যে আয়নার মধ্যে পুরু ধুলো পড়েছে। আপনি টর্চ মারলে কোনো রিফ্লেকশন আসবে না। তো আমাদের মনটাও না একটা আয়নার মতন। ওই 3D গ্লাসের মতন। 3D সিনেমায় যেরকম হয়। রাইট। সো যখন আমরা এডুকেটেড মানুষদের পাশে থাকি না, বা এই পডকাস্টটাই আমি গ্যারান্টি দিতে পারি। যদি দুবার কেউ শোনে, তার মধ্যে যা মাইলেজ হবে, তার মধ্যে মেন্টাল যে ফ্রেমিংটা হবে না, একদম অন্য লেভেলে চলে যাবে। ওই 3D গ্লাসের মতন না, তখন প্রবলেমগুলোকে আর প্রবলেম দেখবে না। প্রবলেমগুলোকে চেঞ্জ করে তখন একটা সিচুয়েশন দেখবে। আর সিচুয়েশন মানেই একটা পসিবিলিটি থিঙ্কার দেখবে। রাইট। পসিবিলিটি থিঙ্কার মানে ওয়ে আউট দেখবে। দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। মানে ইচ্ছা শক্তির দ্বারা তখন ও ইমাজিনেশনকে আরো বাড়াতে পারবে। মানে ইলাস্টিকের মতন, নিউরোপ্লাস্টিসিটির মতন সে আরো বাড়াতে পারবে। বিশ্বাসে সব হয়। খালি বিশ্বাসটা রাখতে হবে। ভালো হবে। যেটা হচ্ছে আরো ভালো হবে। খালি আমাকে ফ্রেমের মধ্যে থাকতে হবে। রাইট। ফ্রেম মানে একটা মাইন্ড ফ্রেম রেখে এগিয়ে যেতে হবে। এগিয়ে আমি যেতে সিউর হবে। আমাদের এই পডকাস্টের আজকের আলোচনা থেকে প্রত্যেকটা মানুষ, ইভেন যে মানুষ হয়তো জীবনটাকেই ভাবছে এটা আমার নয়, সেও হয়তো ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়াবে। বহুবার এরকম হয়েছে রাত ১২টা-১টায় মানে ফোন দারুণ, এসছে। দারুণ, দারুণ, দারুণ। মৃণাল ভাই আজকে আমি যদি বলি যে আজকে আমি বিশ্বাস করি যে এটা একটা অদ্ভুত একটা পডকাস্ট হয়েছে যেখানে মানুষ উপকৃত হবে এবং দারুণ, দারুণ কিছু কথা আপনারা শুনতে পেরেছেন। সো আমি মৃণাল ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই পডকাস্টে যুক্ত হওয়ার জন্য এবং আরো কিছুটা সময় যদি থাকতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। একদম, বাট ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি একদম। নেক্সট এ যখন হবেই। বাংলাদেশে আসবেন আরেকটা পডকাস্টে আমি আপনার সাথে অন্য আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা ডেফিনিটলি, করব ইনশাআল্লাহ। ডেফিনিটলি, সো সুপ্রিয় ডেফিনিটলি। দর্শক আমরা এতক্ষণ ছিলাম মৃণাল চক্রবর্তী, একজন টাফনেস ট্রেইনার মানে একজন অসাধারণ ব্যক্তিত্ব। উনার গল্পে আমি মুগ্ধ। আমি বিশ্বাস করি আজকের এই পডকাস্ট থেকে আপনারা যারা
এই পুরো পডকাস্টটা শুনছেন অথবা দেখছেন, আপনারা উপকার পাবেন। এবং আগামীতে আপনারা জানেন যে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০ আমাদের নতুন পডকাস্ট আসে এবং আমরা চেষ্টা করি সবসময় ভালো থেকে ভালো গেস্ট যে ওই গেস্টদেরকে আনা এবং তাদের মূল্যবান কথাগুলো আপনাদের সাথে শেয়ার করানো। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি Facebook থেকে দেখছেন তাহলে ফলো বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে এই ধরনের পজিটিভ আলোচনার যে টপিকস গুলো নিয়ে আমরা কাজ করি, সেই জিনিসগুলো আপনার সামনে আসতে থাকবে। সবাই ভালো থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।